ইভিনিং এন্ড হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা ভাইবা কোশ্চেন নিয়ে আলোচনা করব। নিউরোলজির ভাইবা কোশ্চেন কিছু দেওয়া আছে আমাদের এখানে, আমরা সেই স্পেসিফিক কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথম ভাইবা যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা হচ্ছে আমাদের বলা আছে যে সিনারিও অফ পেরিফেরাল নিউরোপ্যাথি। তোমরা জানো যে আমি এর আগে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রায় 3টা ক্লাস নিয়েছি। আসলে ওখানেও ডিসকাস করা আছে, আমি আবারও বলি যে পেরিফেরাল নিউরোপ্যাথির সিনারিও বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন হয়। আমরা জানি যে পেরিফেরাল নিউরোপ্যাথির আসলে অনেক রকমের প্রেজেন্টেশন হয়, তার মধ্যে কমন প্রেজেন্টেশন যেটা, সেটা হচ্ছে যে সিমেট্রিক্যাল, ডিস্টাল সিমেট্রিক্যাল সেন্সরি মোটর পলিনিউরোপ্যাথি। এটা হচ্ছে কমন প্রেজেন্টেশন। তাহলে ডিস্টাল সিমেট্রিক্যাল সেন্সরি মোটর পলিনিউরোপ্যাথি, যেটা ডিস্টাল তাহলে ডিস্টালই হবে, দ্যাট মিনস আগে লোয়ার লিম্ব ইনভলভমেন্ট হবে, নেক্সট আপার লিম্ব ইনভলভমেন্ট হবে, হ্যাঁ, এবং সিমেট্রিক্যাল দুই পাশেই হবে, এবং সেন্সরি এবং মোটর দুটোই থাকবে ইনভলভমেন্ট। এটা এই জন্য আমরা এটার আরেকটা নাম বলি যে গ্লোভ অ্যান্ড স্টকিং প্যাটার্ন। হ্যাঁ, গ্লোভ অ্যান্ড স্টকিং। স্টকিং মানে পায়ে আমরা মোজা পরলে যেরকম হয়, যে ইয়ে থেকে, আর হাতে গ্লোভস পরলে যে অবস্থা থাকে আর কি, পায়ে মোজা হাতে গ্লোভস পরলে যে ধরনের যে জায়গা এরিয়াগুলো ইনভলভমেন্ট মানে জড়ায় থাকে, সেটাই সেই কারণটা, সেই প্রেজেন্টেশনটাই হচ্ছে আমরা বলি গ্লোভ অ্যান্ড স্টকিং প্যাটার্ন। আমরা পেরিফেরাল নিউরোপ্যাথিতে যেটা ইউজ করি, গ্লোভ অ্যান্ড স্টকিং প্যাটার্ন পেরিফেরাল নিউরোপ্যাথি, এটা হচ্ছে কমন প্রেজেন্টেশন। হ্যাঁ, তো তাহলে এটা ডিস্টাল সিমেট্রিক্যাল কেন হয় যদি বলি আমরা, যে এটা আসলে যে আমাদের যে মেটাবলিক কজ যেগুলো, সেগুলো কন্ডিশনে কিন্তু এই যে ডিস্টাল এবং সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হয়, এবং ধীরে ধীরে আস্তে আস্তে উপরের দিকে ইনভলভমেন্ট, নিউরোপ্যাথিটা তো প্রোগ্রেস করতে থাকে, এইটা আস্তে আস্তে বাড়তে থাকে। আস্তে আস্তে উপরে ইনভলভমেন্ট হতে থাকে। দেখা গেল যে আগে ফুটে ইনভলভমেন্ট হয়, তারপরে অ্যাঙ্কেল জয়েন্ট ক্রস করে, তারপরে দেখা যায় যে মিড ফুট পর্যন্ত আসে, মিড লেগ পর্যন্ত আসে, মিড লেগের পরে দেখা যায় যে আপ টু নি পর্যন্ত আসে। হ্যাঁ, তারপরে তখন দেখা যায় যে হাতে ইনভলভমেন্ট হয়, হাতে হয়, হাত আস্তে আস্তে হাতে পায়ে যখন উপরে উঠতে থাকে, হাতেও আস্তে আস্তে ইনভলভমেন্ট হতে থাকে। হাতেও এরকম আগে টিপ অফ দ্য ফিঙ্গার, তারপরে পাম, তারপর আস্তে আস্তে রিস্ট জয়েন্ট, রিস্ট থেকে আস্তে আস্তে উপরে ইনভলভমেন্ট হচ্ছে। এই জন্য আমরা এটাকে বলি গ্লোভ অ্যান্ড স্টকিং প্যাটার্ন। হ্যাঁ, এটা হচ্ছে কমন প্রেজেন্টেশন। এইটা ছাড়াও আরো কিছু প্রেজেন্টেশন আছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা মনে রাখি যে ডিস্টাল সিমেট্রিক্যাল সেন্সরি মোটর পলিনিউরোপ্যাথি, এটা আমরা একটু পরে আলোচনা করব, দুই একটা কথা বলবো। আর এছাড়া আরেকটা হতে পারে যে মনোনিউরোপ্যাথি। মনোনিউরোপ্যাথিও কিন্তু কমন প্রেজেন্টেশন। হ্যাঁ, পেরিফেরাল নিউরোপ্যাথি, যেহেতু পেরিফেরাল নার্ভের পার্ট, তাহলে পেরিফেরাল নার্ভ একটা সিঙ্গেল নার্ভ ইনভলভমেন্ট হলেও এটাকে আমরা বলি মনোনিউরোপ্যাথি। ওই মনোনিউরোপ্যাথির মধ্যে মোস্ট কমন কজ অফ মনোনিউরোপ্যাথি আমি যদি বলি, যে সেটা আমরা বলবো যে কার্পাল টানেল সিনড্রোম। আমাদের আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে পাই, এবং আমরা অন্যান্য ক্ষেত্রে পাই। এটাকে এন্ট্রাপমেন্ট নিউরোপ্যাথিও বলা হয়, যে একটা কার্পাল টানেলে এন্ট্রাপমেন্ট হলে যে নিউরোপ্যাথিটা হয়, সেটা হচ্ছে আমরা বলি এন্ট্রাপমেন্ট নিউরোপ্যাথি। প্রেশার নিউরোপ্যাথি বা এন্ট্রাপমেন্ট নিউরোপ্যাথি। কার্পাল টানেল সিনড্রোম হতে পারে মনোনিউরোপ্যাথি। এছাড়া ডায়াবেটিক পেশেন্টদের আমরা অনেক মনোনিউরোপ্যাথি পাই, যেমন আমরা ক্রেনিয়াল নার্ভের নিউরোপ্যাথি, থার্ড নার্ভ ডায়াবেটিক থার্ড নার্ভ পলসি হয়। হ্যাঁ, বেলস পলসি নামে একটা কন্ডিশন আছে, আমরা এটা পরে ডিসকাস করবো। বেলস পলসি, এটাও কিন্তু আমাদের মনোনিউরোপ্যাথি। আর একটা হতে পারে যে মনোনিউরোপ্যাথি যদি দেখা যায় যে সাবসিকুয়েন্ট অনেকগুলো নার্ভ ইনভলভমেন্ট হয়। হ্যাঁ, একটা না, মনোনিউরোপ্যাথি জায়গায় অনেকগুলো নার্ভ, বাট এটা কিন্তু আলাদা আলাদা নার্ভ ইনভলভমেন্ট হয়। হ্যাঁ, তো সেটাকে আমরা বলি মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স। যেমন দেখা গেল যে আমাদের পায়ে কমন পেরোনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হয়, তার 3 দিন পরে দেখা গেল যে আমাদের বাম হাতে, ডান হাতে, বাম ডান পায়ে দেখা গেল যে কমন পেরোনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হয়ে গেছে। তারপরে দেখা গেল কয়েকদিন পরে বা সাবসিকুয়েন্ট বা কয়েক ঘন্টা পর বা কয়েকদিন পরে দেখা গেল যে বাম হাতের তোমার রিস্ট ড্রপ ডিউ টু রেডিয়াল নার্ভ পলসি। হ্যাঁ, তারপর কয়েকদিন পর দেখা গেল যে তার হয়তো থার্ড নার্ভ পলসি, ক্রেনিয়াল নার্ভ। এই যে মাল্টিপল নার্ভ, আলাদা আলাদা জায়গায় জায়গায় নার্ভ ইনভলভমেন্ট হচ্ছে, এই কন্ডিশনটাকে আমরা বলি মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স। মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স এইটা। হ্যাঁ, তো এই কন্ডিশন হচ্ছে আমাদের
পেরিফেরাল নিউরোপ্যাথি, এইভাবে আমরা ইয়ে করি, সিনারিও প্রেজেন্টেশন হতে পারে। তো এখন আমরা যদি আসি যে ওই যে আমরা যেটা বলছি যে ডিস্টাল সিমেট্রিক্যাল যে পলিনিউরোপ্যাথি, এটাই কিন্তু আবার কিছু মানে টাইপ আছে। যেমন একটা হতে পারে যে প্রিডোমিনেন্টলি মোটর অথবা পিওর মোটর, হ্যাঁ, ডিস্টাল সিমেট্রিক্যাল বাট পিওর মোটর হতে পারে, হ্যাঁ, আবার অথবা প্রিডোমিনেন্টলি মোটর হতে পারে। আবার কিছু আছে পিওর সেন্সরি অথবা প্রিডোমিনেন্টলি সেন্সরি হতে পারে। ডিস্টাল সিমেট্রিক্যাল গ্লোব অ্যান্ড স্টোকিং আছে, কিন্তু প্রিডোমিনেন্টলি সেন্সরি অথবা পিওর সেন্সরি হতে পারে, হ্যাঁ। যেমন আমরা এক্সাম্পল দিয়ে দিই, প্রিডোমিনেন্টলি মোটর নিউরোপ্যাথি যেমন আমাদের আছে গুলেনবারি সিনড্রোম, হ্যাঁ, তারপরে লেড পয়জনিং, লেড নিউরোপ্যাথি দিয়ে হয়, ডিপথেরিয়াতে হতে পারে, হ্যাঁ। তাহলে এই কন্ডিশন গুলোতে কিন্তু পিওর মোটর নিউরোপ্যাথি বা প্রিডোমিনেন্টলি মোটর নিউরোপ্যাথি হয়। আবার যদি বলি যে কিছু কিছু কন্ডিশন আছে প্রিডোমিনেন্টলি সেন্সরি নিউরোপ্যাথি হয়, যেমন আমাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি, মিক্সড নিউরোপ্যাথি হতে পারে, বাট প্রিডোমিনেন্টলি সেন্সরি নিউরোপ্যাথি হয়। আবার আমাদের নিউট্রিশনাল নিউরোপ্যাথি, টক্সিন দিয়ে যদি হয়, সেখানেও আমাদের কিছু কিছু কন্ডিশন আছে যেখানে প্রিডোমিনেন্টলি সেন্সরি নিউরোপ্যাথি। নিউট্রিশনালের মধ্যে আছে থায়ামিন ডিফিসিয়েন্সি, ভিটামিন বি12 ডিফিসিয়েন্সি, হ্যাঁ, পাইরোক্সিন ডিফিসিয়েন্সি, এগুলোতেও কিন্তু প্রিডোমিনেন্টলি আমাদের সেন্সরি নিউরোপ্যাথি। আচ্ছা, আর একটা হতে পারে যে আমাদের কিছু ইউরেমিক নিউরোপ্যাথি, এগুলোতেও কিন্তু সেন্সরি নিউরোপ্যাথি হতে পারে। আবার কিছু কিছু কন্ডিশন আছে একুট প্রেজেন্টেশন হতে পারে, একুট নিউরোপ্যাথি, যেমন ডিস্টাল সিমেট্রিক্যাল পলিনিউরোপ্যাথি, এগুলো আবার কিন্তু একুটও হতে পারে, সাব একুট হতে পারে, ক্রনিক হতে পারে। একুট যেমন বলি গুলেনবারি সিনড্রোম, হ্যাঁ, ক্রনিক যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি। সাব একুট যদি বলি আমি বলবো যে নিউট্রিশনাল নিউরোপ্যাথি, ভাস্কুলাইটিক নিউরোপ্যাথি, অথবা ভাস্কুলাইটিক অবশ্যই একুটও হতে পারে, সাব একুটও হতে পারে, অথবা আমাদের যদি বলি নিউট্রিশনাল নিউরোপ্যাথি বললাম, টক্সিন যেগুলো মেটাবলিক বা টক্সিন, টক্সিন দিয়ে যেগুলো হয়, এক্সপোজার টু ডিফারেন্ট টক্সিন, যেমন অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং, এখানে কিন্তু সাব একুট হতে পারে, ক্রনিকও হতে পারে। হুম। আচ্ছা, তাহলে পেরিফেরাল নিউরোপ্যাথি তাহলে আমরা জানলাম যে কমন প্রেজেন্টেশন যেটা ডিস্টাল সিমেট্রিক্যাল পলিনিউরোপ্যাথি, যেটা গ্লোব অ্যান্ড স্টোকিং প্যাটার্নে হবে, ঠিক আছে। এছাড়া হতে পারে মনোনিউরোপ্যাথি, মানে একটা সিঙ্গেল নার্ভ ইনভলভমেন্ট। আচ্ছা, ডিস্টাল সিমেট্রিক্যাল যেটা হয় সেটা কিন্তু আসলে কোনো নার্ভ ইনভলভমেন্ট হয় না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। যেটা কিন্তু কোনো নার্ভ পার্টিকুলার কোনো নার্ভ ইনভলভমেন্ট না, এটা হচ্ছে ডিস্টাল থেকে যে প্রথম যে ফাইবার গুলো আছে ডিস্টাল, যেমন আমাদের গ্রেট টোর ফাইবার, ওই ওখানে যে যে নার্ভই থাক না কেন, সবগুলোর যে ফাইবার গুলো একদম ডিস্টালি আছে, লংগেস্ট ফাইবার ডিস্টাল পার্ট, সেইটা প্রথমে ইনভলভমেন্ট হবে, হয়ে তারপর আস্তে 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 উপরে উঠে, এবং এই উপরে যখন উঠতে ধরবে, যখন যে নার্ভের ফাইবার আসবে, সেই নার্ভ প্রত্যেকটা নার্ভই ইনভলভমেন্ট হবে, হয়ে আস্তে আস্তে উপরে উঠবে। এটা পার্টিকুলার কোনো নার্ভ কিন্তু ইনভলভমেন্ট হয় নিউরোপ্যাথি, মানে ডিস্টাল সিমেট্রিক্যাল পলিনিউরোপ্যাথি যেটা, সেই জন্য গ্লোব অ্যান্ড স্টোকিং প্যাটার্ন। এখানে কিন্তু কোনো নার্ভ আলাদা করে আমরা বলতে পারবো না যে এইটা নার্ভ ইনভলভমেন্ট হয়েছে, এটা হয়নি, এটা স্পেয়ার করছে, এভাবে আমরা বলতে পারবো না। বাট আমরা যেটা আমাদের বলি যে মনোনিউরোপ্যাথি, মনোনিউরোপ্যাথি কিন্তু পার্টিকুলার একটা নার্ভ ইনভলভমেন্ট হয়, যেমন রেডিয়াল নার্ভ হতে পারে, যেমন আমরা বললাম যে কার্পাল টানেল সিনড্রোম, এটাতে মিডিয়াল নার্ভ ইনভলভমেন্ট হয়। আমাদের আবার স্যাটারডে নাইট পলসি, সেটাতে হয় রেডিয়াল নার্ভ ইনভলভমেন্ট, প্রেসার পলসি হয়। আচ্ছা, তারপরে মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, এখানেও কিন্তু পার্টিকুলার নার্ভ ইনভলভমেন্ট হয়, বাট মোর দেন ওয়ান নার্ভ, মাল্টিপল নার্ভ ইনভলভমেন্ট ইন ডিফারেন্ট সাইট। হুম। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল। আর এরপরে আছে প্রেজেন্টেশন অফ পেরিফেরাল নিউরোপ্যাথি। পেরিফেরাল নিউরোপ্যাথি প্রেজেন্টেশন, ওই যে একটু আগে বললাম যে এখানে অনেক ইয়ে হবে, যে আমাদের একটা হচ্ছে যে পেশেন্টের সেন্সরি সিমটম নিয়ে আসবে আগে, আসতে পারে, মোটর সিমটম নিয়ে আসতে পারে, অটোনমিক সিমটম নিয়ে আসতে পারে, এবং মিক্স সিমটম নিয়ে আসতে পারে। আমাদের যেহেতু আমরা জানি যে আমাদের সোমাটিক নার্ভের যেগুলো পেরিফেরাল সোমাটিক নার্ভ, এটার কম্পোনেন্ট গুলো হচ্ছে মোটর কম্পোনেন্ট, সেন্সরি কম্পোনেন্ট এন্ড মিক্স কম্পোনেন্ট, তাহলে এগুলো সবগুলো নিয়ে আসবে। তাহলে আমরা প্রথমে যদি সেন্সরি বলি, সেন্সরির মধ্যে আমাদের আসতে পারে যে আমাদের কিছু পজিটিভ সিমটম আছে, যেমন বার্নিং সেন্সেশন হতে পারে, হ্যাঁ, বার্নিং, পিন অ্যান্ড নিডল, টিংলিং সেন্সেশন, হ্যাঁ, যা পিন দিয়ে ঘুষাচ্ছে এরকম, বা সুইয়া ঘুরতেছে, অথবা বার্নিং, মরিচ বাটা হাতে লাগালে যেভাবে হয়, হ্যাঁ, সেরকম বার্নিং হতে পারে, ঠিক আছে, এগুলোকে আমরা পজিটিভ সিমটম বলি। আর সেন্সরি সিমটমের মধ্যে কিছু নেগেটিভ সিমটম আছে, যেমন
হাইপোস্থেসিয়া আছে, হ্যাঁ, অ্যানেস্থেসিয়া আছে, ঠিক আছে? তাহলে এই ধরনের নেগেটিভ সিমটম হতে পারে, লস অফ সেন্সেশন বা রিডিউস সেন্সেশন, তাহলে এরকম নেগেটিভ ইয়ে হতে পারে। হ্যাঁ, তাহলে সেন্সরি সিমটম হতে পারে এগুলো: বার্নিং, টিংলিং সেন্সেশন, নামনেস, প্যারাস্থেসিয়া, ডিজেস্থেসিয়া, হাইপোস্থেসিয়া, এই ধরনের সিমটম নিয়ে প্রেজেন্ট করবে। এটা সেন্সরি সিমটম। মোটর সিমটম মানে, তাহলে মোটর সিমটম হবে মোটর উইকনেস, উইকনেস নিয়ে প্রেজেন্ট করবে। উইকনেসটা কি? উইকনেস হবে তোমার মেইনলি আমাদের যেটা কমন হয়, যেটা সেটা কিন্তু ডিস্টাল উইকনেস হবে মোর দেন দা প্রক্সিমাল। নিউরোপ্যাথিক ফিচারই হচ্ছে যে ডিস্টাল উইকনেস ইজ মোর দেন দা প্রক্সিমাল ইন ফেভার অফ নিউরোপ্যাথি। আর যদি বলি যে প্রক্সিমাল উইকনেস মোর দেন দা ডিস্টাল, এটা হচ্ছে ইন ফেভার অফ মায়োপ্যাথি। হ্যাঁ, যদিও কিছু কিছু নিউরোপ্যাথিতে কিন্তু একসাথে প্রক্সিমাল ডিস্টাল ইনভলভমেন্ট কমন, মানে দুইটাই থাকে, যেমন আমাদের জিবিএস, একুট নিউরোপ্যাথি, এবং বোথ ইনভলভিং দ্য প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল পার্ট। পাই নড়াতে পারছে না, বোথ প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল ইনভলভমেন্ট হতে পারে। আবার সিআইডিপিতেও কিন্তু প্রক্সিমাল ডিস্টাল দুটাই ইনভলভমেন্ট হয়। ভাস্কুলাইটিক নিউরোপ্যাথি, এখানেও প্রক্সিমাল ডিস্টাল ইনভলভমেন্ট হয়। হ্যাঁ, বাট কমন অন্যান্য যেটা আমাদের যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি, এগুলোতে কিন্তু ডিস্টাল ইনভলভমেন্ট ইজ মোর দেন দ্য প্রক্সিমাল ইন ফেভার অফ নিউরোপ্যাথি। আর যদি প্রক্সিমাল ইনভলভমেন্ট মোর দেন দ্য ডিস্টাল ইন ফেভার অফ মায়োপ্যাথি। তাহলে এই দুটা আমাদের এটা মনে রাখতে হবে। মোটর সিমটম মানে হচ্ছে উইকনেস। আচ্ছা, আর অটোনমিক সিমটম এর আগে বলছি যে অটোনমিক নিউরোপ্যাথি হলে যে লোকালি দেখা যায় যে স্কিন গুলো ড্রাই হয়ে যেতে পারে ডিউ টু তোমার সিম্পাথেটিক ফাইবার ইনভলভমেন্টের জন্য, অথবা অনেক সময় দেখা যায় যে প্যারাসিম্পাথেটিক ইনভলভমেন্টের জন্য তোমার মোর ইনভলভমেন্টের জন্য দেখা যায় যে এক্সেসিভ সোয়েটিং হতে পারে, অথবা পার্শিয়াল ইনভলভমেন্ট অফ দ্য সিম্পাথেটিক ফাইবার। দ্যাট মিনস অটোনমিক ফাইবার ইনভলভমেন্টের জন্য যেমন ড্রাই স্কিন হতে পারে ডিউ টু রিডিউস সোয়েটিং, এটাও হতে পারে। আবার তোমার হতে পারে কি, যে তোমার দেখা যায় যে ইনক্রিজ সোয়েটিং, সোয়েটিং বেড়েও যেতে পারে, কিন্তু এটা মনে রাখতে হবে যে অটোনমিক নিউরোপ্যাথির কারণে, হ্যাঁ, অটোনমিক ইনভলভমেন্টের কারণে। এবং এখানে টপিক চেঞ্জও হতে পারে, ব্লাড ভেসেলের চেঞ্জ হয়, কিন্তু লোকালি যেটা হবে সেটা তোমার স্কিনের চেঞ্জ যেটা হবে, ড্রাই হতে পারে, অথবা হঠাৎ করে সোয়েটিং হতে পারে, রিকারেন্ট সোয়েটিং হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে টু কজ অফ পেরিফেরাল নিউরোপ্যাথি, কমন কজ অফ পেরিফেরাল নিউরোপ্যাথি। আচ্ছা, খুব ভালো কোশ্চেন, আমাদের এইভাবে অনেক সময় স্যাররা প্রশ্ন করে। তো নিউরোপ্যাথি যদি আমি বলি কমন কজ, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে আসলে মোস্ট কমন কজ অফ পেরিফেরাল নিউরোপ্যাথি যদি আমি বলি, যে ডায়াবেটিক নিউরোপ্যাথি ইজ দ্য মোস্ট কমন কজ অফ পেরিফেরাল নিউরোপ্যাথি। মানে পেরিফেরাল নিউরোপ্যাথির কজ জিজ্ঞেস করে যদি আমি ডায়াবেটিক নিউরোপ্যাথি না বলি, তাহলে আমার মনে হয় যে পরীক্ষায় পাশ করানো আসলে একটু ডিফিকাল্ট। হ্যাঁ, আমি যদি একটা কজ বলেই, আমার মনে হয় এটা 50-60% কভার করবে, 50% কভার করে নাম্বার কভার করবে। হ্যাঁ, তো আরেকটা কজ যদি আমরা বলি, সেটা হচ্ছে যদি 2 নম্বরের কজ বলি, যে একুট একটা নিউরোপ্যাথি কমন কজ অফ একুট নিউরোপ্যাথি যদি বলি, সেটা হচ্ছে গুলেন-বারি সিনড্রোম। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আমরা নিউরোপ্যাথি আমি বলছি যে সবসময় যে ডিস্টাল সিমেট্রিক্যাল হবে তা না, মনোনিউরোপ্যাথি হতে পারে। তাহলে কমন কজ অফ মনোনিউরোপ্যাথি আমরা যদি চিন্তা করি, তাহলে সেখানে আমাদের আসবে কার্পাল টানেল সিনড্রোম। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বলছিলাম এর আগে ক্লাসে, যে আমাদের মোস্ট কমন কজ অফ ট্রিটেবল নিউরোপ্যাথি ইন দ্য ওয়ার্ল্ড, নট ইন বাংলাদেশ, ইন দ্য ওয়ার্ল্ড যদি আমরা চিন্তা করি, সেটা কিন্তু লেপ্রোসি। লেপ্রোসিও আমরা এটাতে ইনক্লুড করতে পারি। যদিও লেপ্রোসি এখন অনেকটা কন্ট্রোল অনেক দেশে, তবুও আফ্রিকায় কিন্তু খুব কমন। হ্যাঁ, সেই জন্য আমরা এটাকে ইয়ে করতে পারি। ফার্স্ট ওয়ার্ল্ড গুলোতে নাই, আমাদের দেশেও কিন্তু কিছু কিছু জায়গায় আছে অনেক লেপ্রোসি কেস, তবে কমে যাচ্ছে দিন দিন। তাহলে আমরা দুইটা কজ বলতে গেলে আমার মনে হয় সবচেয়ে ভালো ওয়াইজ হবে যেটা বলা, একটা হচ্ছে যে আমরা যদি বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি, হ্যাঁ, ডায়াবেটিক পলিনিউরোপ্যাথি, সেন্সরি মোটর নিউরোপ্যাথি, আর 2 নম্বর আমরা বলি গুলেন-বারি সিনড্রোম। স্যাররা আসলে এগুলোই শুনতে চায়। দেখা যাবে নেক্সট হয়তো ডায়াবেটিক নিউরোপ্যাথি সম্বন্ধে কোশ্চেন করবে, অথবা গুলেন-বারি সিনড্রোম সম্বন্ধে তোমাকে কোশ্চেন করবে, এটা নিয়ে কোশ্চেন করবে। আচ্ছা, হাউ টু ডিফারেন্সিয়েট দেম ফ্রম এক্সামিনেশন। আচ্ছা, গুড। তাহলে এক্সামিনেশন যদি আমরা বলি যে ডায়াবেটিক নিউরোপ্যাথি আর নিউরোপ্যাথি ডিউ টু গুলেন-বারি সিনড্রোম, এটা আমরা এক্সামিনেশন দিয়ে কিভাবে আলাদা করব? যদি এটা বলি, তাহলে আমরা কিভাবে বলবো যে ডায়াবেটিক নিউরোপ্যাথির তো একটা হিস্ট্রি তো আলাদা, এক্সামিনেশন যদি দেখি,
তাহলে এক্সামিনেশন করতে গেলে আমরা দেখবো যে ডায়াবেটিক নিউরোপ্যাথি যেটা হয় যে ডিস্টালি ইনভলভমেন্ট ইজ মোর দেন দ্য প্রক্সিমাল, বাট ইন কেস অফ গুলেনবারি সিনড্রোমে যদিও এটা নিউরোপ্যাথি কিন্তু এখানে কিন্তু বোথ প্রক্সিমাল এন্ড ডিস্টাল ইনভলভমেন্ট ইকুয়ালি ইনভলভমেন্ট হয়। হ্যাঁ, এবং ডায়াবেটিক নিউরোপ্যাথিতে দেখা যায় যে তোমার সেন্সরি কম্পোনেন্ট বেশি থাকে। তাহলে আমরা যদি এক্সামিন করে দেখি তাহলে সেন্সরি ইনভলভমেন্ট বেশি পাবো। হ্যাঁ, সেন্সরি লস থাকতে পারে, অথবা তোমার হাইপার অ্যাসথেসিয়া হতে পারে, হাইপার অ্যালজেসিয়া হতে পারে। টাচ করার সাথে সাথে সেই ইনক্রিজ সেন্সেশন, টাচ টাচ করলেই তার পেইনফুল সেন্সেশন হবে। ঠিক আছে, এটা ডায়াবেটিক নিউরোপ্যাথি। আর আমরা গুলেনবাড়িতে করলে আমাদের ইয়ে থাকবে। আচ্ছা, আর গুলেনবাড়ি সিনড্রোমে আমরা যদি যার ওয়াস্টিং যদি চিন্তা করি, ওয়াস্টিং মাসল ওয়াস্টিং কিন্তু আমরা ইনিশিয়ালি যদি করি, দেখি পেশেন্টকে আর্লি যদি আসে গুলেনবাড়ি সিনড্রোমে, মাসল ওয়াস্টিং কিন্তু প্রথমে থাকবেন। হ্যাঁ, সাবসিকুয়েন্টলি পরে যদি একজনাল নিউরোপ্যাথি সেক্ষেত্রে মাসল ওয়াস্টিং থাকবে। আর ডায়াবেটিক নিউরোপ্যাথিতে কিন্তু ডিস্টাল ওয়াস্টিং বেশি হবে, ডিস্টাল ওয়াস্টিংটা থাকতে পারে, ডিস্টাল ওয়াস্টিং। কারণ ডায়াবেটিক নিউরোপ্যাথি কমনলি হচ্ছে মিক্স টাইপের নিউরোপ্যাথি, বোথ সেন্সরি মোটর ইনভলভমেন্ট। আচ্ছা, এভাবে আবার অন্যান্য ক্ষেত্রে যদি আমরা বলি যে ডায়াবেটিক নিউরোপ্যাথির সাথে মনোনিউরোপ্যাথি একটা কার্পাল টানেল সিনড্রোম, কার্পাল টানেল সিনড্রোম তো হাতে 3টা আঙ্গুলের বেশি থাকে ইনভলভমেন্ট হবে, 3টা মানে 3.5টা আর কি। আমাদের যে মিডিয়ান নার্ভের যে ডিস্ট্রিবিউশন, নাইট পেইন হয়, ঠিক আছে, হাত ফ্লেক্স করে কাজ করলে বাড়ে, এগুলো হচ্ছে কার্পাল টানেল সিনড্রোমের সিমটমস। হ্যাঁ, এছাড়া এক্সামিন করে দেখবো যে আমরা থিনার মাসল ওয়াস্টিং হয়ে গেছে। হ্যাঁ, তারপরে কলম দিয়ে লিখতে সমস্যা হয় পেশেন্টের যদি মাসল ওয়াস্টিং হয়। তো এই ধরনের এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে তুমি যে 2টা কজ বলবা সেই 2টা কজেরই ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, এরপর যদি আমরা ইয়ে করি ট্রিটমেন্ট, ট্রিটমেন্টটা আমরা যদি বলি, ট্রিটমেন্ট ডায়াবেটিক নিউরোপ্যাথি না, আমরা বলবো যে ট্রিটমেন্ট অফ যদি নিউরোপ্যাথি বলা হয় তাহলে অবশ্যই বলতে হবে, তাহলে প্রথম কজ হচ্ছে যে আসলে আগে জানতে হবে যে পেরিফেরাল নিউরোপ্যাথিটা কি। পেরিফেরাল নিউরোপ্যাথি কিন্তু একটা ক্লিনিক্যাল কন্ডিশন, দিস ইজ নট ইটিওলজিক্যাল তোমার মানে ডায়াগনোসিস না, তার মানে এর ব্যাকগ্রাউন্ডে থাকে ইটিওলজি। হ্যাঁ, বাট এটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন। এখানে কিন্তু নিউরোপ্যাথি মানে ডিউ টু ইনভলভমেন্ট অফ দ্য নার্ভ, এটার কিন্তু কোনো স্পেসিফিক চিকিৎসা নেই। পেরিফেরাল নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথির যেটা আমাদের চিকিৎসা দিতে হবে যে আমাদের আগে সার্চ আউট করতে হবে যে তোমার পেরিফেরাল নিউরোপ্যাথি কি কারণে, কজ কি। ঠিক আছে, কজ যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা স্পেসিফিক ট্রিটমেন্ট দিব। যেমন আমি বলছি যে গুলেনবারি সিনড্রোম হলে আমরা উইদিন 14 ডেজ আমরা যেটা করি যে আইভিআইজি অথবা প্লাজমাফেসিস স্পেসিফিক ট্রিটমেন্ট। ঠিক আছে, তারপর ভিটামিন বি12 ডিফিসিয়েন্সি যদি হয় বা থায়ামিন ডিফিসিয়েন্সি হলে তাহলে আমরা থায়ামিন সাপ্লিমেন্ট দিব, ভিটামিন বি12 ডিফিসিয়েন্সি হলে ভিটামিন বি12 সাপ্লিমেন্ট দিব, তাই না? তাহলে তোমার এটা ইয়ে হবে। তাহলে নিউরোপ্যাথির যে ট্রিটমেন্ট আমরা দিব, তাহলে আমাদের কিন্তু আগে ইটিওলজি খুঁজে বের করতে হবে, ডায়াগনোসিস করতে হবে যে ওয়াই তোমার কেন এটা ইয়ে হচ্ছে, মানে নিউরোপ্যাথি কিসের কারণে, আন্ডারলাইং ইটিওলজি কি, এটা সার্চ করতে হবে। তো এই সার্চ করতে যে একটা রুল অফ থার্ড আছে, আমি এর আগে বলছিলাম যে আমরা রুল অফ থার্ড, যে রুল অফ থার্ড মানে তুমি যদি আমরা যদি সার্চ করি, সার্চ করে আমরা দেখি যে 1/3 আমাদের ইটিওলজি পাওয়া যায়, পেরিফেরাল নিউরোপ্যাথির ইটিওলজি পাওয়া যায়, এবং ওই 1/3 কিন্তু ট্রিটেবল, ট্রিটমেন্ট করলে কমপ্লিটলি কিওর হয়ে যাবে সে। আচ্ছা, আর বাকি 1/3 যেটা আছে, আরো 1/3, আরো সেটারও আমরা ইটিওলজি বের করতে পারি, বাট সেটার কোনো ট্রিটমেন্ট নাই। যেমন হেরিডিটারি সেন্সরি মোটর নিউরোপ্যাথি, এর কিন্তু স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। তো এরকম অনেক কন্ডিশন আছে যেগুলো আমরা কজ জানতে পারি কিন্তু সেটা ট্রিটমেন্ট নেই। আর আর বাকি যে 1/3 থাকলো সেই 1/3 কিন্তু আমরা ইটিওলজি খুঁজে পাই না। হ্যাঁ, আমরা বলি এটাকে ইডিওপ্যাথিক বা কজ আননোন, দ্যাট ইজ নিউরোপ্যাথি বাট কজ ইজ নট নোন, কজ জানা যায় না। তো কজ না জানা গেলে তো ট্রিটমেন্ট স্পেসিফিক ট্রিটমেন্ট দেওয়া যাবে না। ঠিক আছে, যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথির কিন্তু স্পেসিফিক ট্রিটমেন্ট নাই। ডায়াবেটিক নিউরোপ্যাথির হচ্ছে ট্রিটমেন্ট আমরা বলি যে মানে অপটিমাম কন্ট্রোল অফ ডায়াবেটিস ব্লাড গ্লুকোজ,
এটা হচ্ছে ডায়াবেটিক মানে আন্ডারলাইং মানে স্পেসিফিক যদি ট্রিটমেন্ট বলো, এটা তো স্পেসিফিক ট্রিটমেন্ট না, মানে টু ডিলে দ্য প্রোগ্রেশন। ডায়াবেটিক নিউরোপ্যাথি একবার শুরু হয়ে গেলে এটা প্রোগ্রেস করতেই থাকে, অথবা টু স্লো দ্য প্রোগ্রেশন, যে তোমার আমরা বলি যে অপটিমাম কন্ট্রোল অফ ডায়াবেটিস বা স্ট্রিক্ট কন্ট্রোল অফ ডায়াবেটিস মেলাইটাস। তো এইটা বলি, হ্যাঁ। তো কিন্তু আমাদের পেইনফুল নিউরোপ্যাথি আছে, এটার কিন্তু ট্রিটমেন্ট আমাদের জানতে হবে। পেইনফুল নিউরোপ্যাথি, আমরা পেইনফুল নিউরোপ্যাথির কিছু পরে প্রশ্ন আছে, এটা পরে আলোচনা করব। আর এছাড়াও কিছু ট্রিটমেন্ট, যেমন উইকনেস যদি থাকে তাহলে আমরা ফিজিওথেরাপি খুব ইম্পর্টেন্ট পেশেন্টের, যেমন মাসল উইকনেস আছে, হ্যাঁ, মোটর ডেফিসিট আছে, সেক্ষেত্রে আমাদের ফিজিওথেরাপি দিতে হবে। তাহলে একটা ট্রিটমেন্টের মধ্যে আসতেছে ফিজিওথেরাপি, হ্যাঁ, এটা জেনারেল ট্রিটমেন্ট। জেনারেল ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ ইফ প্রেজেন্ট, যদি না থাকে তাহলে তো আর নাই। আর জেনারেল ইয়ে হচ্ছে যে আমাদের হচ্ছে যে একটা ফিজিওথেরাপি, তারপর আমরা অকুপেশনাল থেরাপি দিতে পারি, আমরা তাকে রিহ্যাবিলিটেশন করতে পারি, ঠিক আছে, আমরা তাকে সাপোর্ট দিতে পারি, যে তাকে হাঁটার জন্য, কারো যদি নিউরোপ্যাথির কারণে ফুড ড্রপ হয়ে যায় তাহলে আমরা তাকে ফুড ড্রপ শু ইউজ করতে পারি, করতে বলতে পারি, কারণ নিউরোপ্যাথিক আলসার হতে পারে কিন্তু, হ্যাঁ, মানে আমাদের জুতা দিতে পারি ভালো, হ্যাঁ, যাতে তোমার ফুড আলসার না হয়। তো এই এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আবার জেনারেল কেয়ার লেগ, এটাও মাথায় রাখতে হবে। আর আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট যেটা পেইনফুল নিউরোপ্যাথি, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আচ্ছা, এরপরে হচ্ছে ড্রাগ, ড্রাগ দেওয়ার পরও ঠিক হচ্ছে না, কি করব? মানে পেইনফুল নিউরোপ্যাথি, আমি মনে হচ্ছে এটা প্রশ্নটার উত্তর হচ্ছে যে একটা পেইনফুল নিউরোপ্যাথি, সিভিয়ার পেইন, আমরা নানা রকমের ওষুধ দিচ্ছি কিন্তু পেইন কমতেছে না, তাহলে কি করব? হুম, পেইনফুল নিউরোপ্যাথি ম্যানেজমেন্টে ডেভিডসনে একটা কিন্তু তোমাদের ইয়ে আছে, যে তোমার যে কিছু কিছু ওষুধ আছে, আমি পরে বলবো, যে দেয়া হয়। তো আমরা ধাপে ধাপে সব ওষুধ দেওয়ার পরেও কমতেছে না, দেখা গেল যে আমরা তাকে অ্যান্টি কনভালসেন্ট দিচ্ছি, তারপর ওপিওয়েড অ্যানালিসিস দিচ্ছি, তাও কমতেছে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে নার্ভ ব্লক করতে পারি, ঠিক আছে, নার্ভকে ব্লক করে দেওয়া, হ্যাঁ, ঠিক আছে, নার্ভ ব্লক, যেমন ট্রাইজেমিনাল নিউরালজিয়া, এটাও কিন্তু একটা নিউরালজিয়া, তাই না, নার্ভের পেইন, হ্যাঁ, একটা নিউরালজিয়া মানে নিউরোপ্যাথি, হ্যাঁ, নিউরাইটিস বা নিউরালজিয়া, হ্যাঁ, ট্রাইজেমিনাল নিউরালজিয়া। তো এখানে আমরা যদি ড্রাগ ফেল করে, ড্রাগ দিয়ে কাজ হয় না, তখন আমরা যেমন নার্ভ ব্লক করতে পারি, হ্যাঁ, নার্ভটাকে ব্লক করে দিতে পারি, এটা অ্যালকোহল দিয়ে করা যায়, অথবা অন্যান্য এজেন্ট, কিছু ব্লকিং এজেন্ট আছে, অ্যানেস্থেটিক এজেন্ট দিয়ে করতে পারি, অ্যালকোহল দিয়ে করতে পারি। তো এটা করতে পারি। আর হচ্ছে আমরা আরেকটা করতে পারি যে আমরা অ্যাবলেশন থেরাপি করতে পারি। অ্যাবলেশন থেরাপি মানে নার্ভটাকে রিসেট করে ছিঁড়ে ফেলা, বা নার্ভটাকে ডিসেক্ট করে দেওয়া, হ্যাঁ, কেটে ফেলা, অ্যাবলেশন করে দিতে পারি, এটা একটা, এইটা করতে পারি, হ্যাঁ, অথবা আমরা বোটুলিনাম টক্সিন দিতে পারি, ওটা আমি পরে দেখি বলবো এখন। তাহলে এই এগুলো আমরা করতে পারি, যে যদি নাও ইয়ে হয় তাহলে আমরা যেটা করতে পারি, নার্ভ ব্লকিং এজেন্ট দিয়ে নার্ভ ব্লক করতে পারি। 2 নম্বর করতে পারি যে নার্ভ অ্যাবলেশন থেরাপি দিতে পারি, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করা হয় এগুলো। আবার সার্জারিও করা যেতে পারে, রিসেকশন করা। আচ্ছা, অ্যাবলেশন হচ্ছে যে স্পেসিফিক যে ফাইবার গুলো যেখানে মানে তোমার সমস্যা, সেগুলোকে স্পেসিফিক্যালি তাকে খুঁজে বের করে সেগুলোকে অ্যাবলেট করে দেওয়া। আচ্ছা, এরপর হচ্ছে ইমিউনোলজিক্যাল কজ অফ নিউরোপ্যাথি। আচ্ছা, ইমিউনোলজিক্যাল কজ অফ নিউরোপ্যাথি হলে আমরা দুইটা ডিজিজের নাম বলবো, সেটা একদম পরিষ্কারভাবে বলতে হবে। একটা হচ্ছে একুট নিউরোপ্যাথি, একটা ক্রনিক নিউরোপ্যাথি। একুট নিউরোপ্যাথি ইমিউনোলজিক্যাল কজ যেটা, সেটা হচ্ছে গুলেন বারি সিনড্রোম, একদম পরিষ্কার মনে রাখবা, গুলেন বারি সিনড্রোম। আর ক্রনিক নিউরোপ্যাথি যেটা, সেটা হচ্ছে সিআইডিপি। ক্রনিক গুলেন বারি সিনড্রোম হচ্ছে এআইডিপি, আর মানে ওটাকে আরেকটা টাইপ, মানে এআইডিপি আর একটা নাম, আর একটা হচ্ছে তোমার সিআইডিপি। মানে এআইডিপি হচ্ছে একুট ইনফ্লেমেটরি ডিমাইটিং পলিনিউরো রেডিকুলোপ্যাথি, আর সিআইডিপি হচ্ছে ক্রনিক ইনফ্লেমেটরি ডিমাইটিং পলিনিউরো রেডিকুলোপ্যাথি, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে যে গুলেন বারি সিনড্রোম আর সিআইডিপি বা ক্রনিক ইনফ্লেমেটরি ডিমাইটিং পলিনিউরো রেডিকুলোপ্যাথি বা পলিনিউরোপ্যাথি। তাহলে দুইটাই মনোলজিক্যাল কজ, একদম স্পেসিফিক কথা, এটা পরে আমরা আলোচনা করবো, আরো দেখাবো।
তাহলে গেল আমাদের ইমিউনোলজিক্যাল কজ যদি বলে তাহলে দুইটা কজ, একটা অ্যাকুট নিউরোপ্যাথি গুলেনবারি সিনড্রোম, ক্রনিক হচ্ছে সিআইডিপি বা ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিমায়োরেটিক পলিনিউরোপ্যাথি। আচ্ছা, হোয়াট ড্রাগ টু গিভ ইন ক্রনিক নিউরোপ্যাথিক পেইন, এই যে ভেরি গুড। খুব সুন্দর এই একটা কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় রিটেনও আসে, ভাইভাতেও ধরা হয়, অনেক সময় অসপিতেও কিন্তু দিতে পারে তোমার একটা নিউরোপ্যাথিক পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্টের পেইনফুল নিউরোপ্যাথি। হ্যাঁ, তাহলে আমরা কি কি ড্রাগ ইউজ করি? আচ্ছা, তো এটা এটা কিন্তু নট স্পেসিফিক ট্রিটমেন্ট না, দিস ইজ নট স্পেসিফিক ট্রিটমেন্ট, দিস ইজ সিমটোমেটিক ট্রিটমেন্ট। শুধুমাত্র পেইন কমার, সিমটম কমার জন্য বা পেইন কমার জন্য আমরা কি ড্রাগ ইউজ করি নিউরোপ্যাথিক পেইন। আচ্ছা, আমাদের মাথা ব্যথা হলে বা আমাদের যদি কোনো জায়গায় ধরো যে একটা ফ্র্যাকচার হয়ে গেছে, তাহলে আমরা কি ওষুধ ইউজ করি? আমরা মাথা ব্যথা হলে আমরা যেটা করি, বা কোনো পেইন, কোনো জায়গায় পেইন হলে, কোনো আঘাত পেলে ট্রমার কারণে, তাহলে আমরা ইউজ করি যেটা, একটা হচ্ছে তোমার আহ, আমরা করি যেটা প্যারাসিটামল করি, তাই না? প্যারাসিটামল, প্যারাসিটামল এবং আরেকটা করি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। ঠিক আছে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। ঠিক আছে, বা এনএসআইড যেটাকে আমরা বলি। হ্যাঁ, তো এনএসআইড করি অথবা প্যারাসিটামল। কিন্তু খুবই ইন্টারেস্টিং, মনে রাখবো যে নিউরোপ্যাথিক পেইনে এই দুটার কোনো রোল নেই। দ্য টু ড্রাগস হ্যাজ নো রোল টু কন্ট্রোল পেইন ইন নিউরোপ্যাথিক পেইন। নিউরোপ্যাথিক পেইন ম্যানেজমেন্টের জন্য আমাদের তোমার এই ইয়ার কিন্তু একেবারেই রোল নেই, কোনো রোলই নেই, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা কি নিউরোপ্যাথিক পেইনে আমরা কি ইউজ করি? আচ্ছা, আমরা প্রথম যেটা করি, সবচেয়ে কমন ড্রাগ ইউজ করি যেটা, সেটা হচ্ছে অ্যান্টি কনভালসেন্ট বা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ। অ্যান্টি এপিলেপটিক ড্রাগের মধ্যে আমাদের কিছু লেভেলে ড্রাগ আছে, খুবই মানে যেগুলো খুবই এফেক্টিভ এবং এভিডেন্স স্ট্রং রিকমেন্ডেশন করা আছে। সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে আমরা করি যে তোমার প্রিগাবালিন। প্রিগাবালিন কিন্তু তোমার অ্যান্টি কনভালসেন্ট বা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ কিন্তু, হ্যাঁ, বাট ইউজ ইন নিউরোপ্যাথিক পেইন। এটা মানে ইয়ে করা হয় প্রিগাবালিন। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে গাবাপেন্টিন। তাহলে আমরা প্রিগাবালিন করতে পারি ইউজ, গাবাপেন্টিন করতে পারি। হ্যাঁ, এছাড়া আমাদের আছে কার্বামাজিপিন, মনে রাখতে হবে কার্বামাজিপিন। কার্বামাজিপিন আমরা ইউজ করি বিশেষ করে কিছু কিছু নিউরোপ্যাথিতে। কার্বামাজিপিন খুবই, যেমন ট্রাইজেমিনাল নিউরালজিয়া, এখানে ড্রাগ অফ চয়েসই কার্বামাজিপিন কিন্তু, হ্যাঁ, অথবা অক্সকার্বামাজিপিন, এটাও ইউজ করা যেতে পারে। বা আদার অ্যান্টি কনভালসেন্ট বিশেষ করে যেমন আছে ফিনয়টুইন, এগুলো আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের কি গেল যে আমরা প্রথম যে ড্রাগ ইউজ করি সেগুলো হচ্ছে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ বা অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ, অ্যান্টি এপিলেপটিক ড্রাগ। ঠিক আছে, অ্যান্টি এপিলেপটিক ড্রাগের মধ্যে যেটা আমাদের প্রিগাবালিন লেভেলে ড্রাগ, গাবাপেন্টিন লেভেলে, হ্যাঁ, তারপরে আমাদের আছে কার্বামাজিপিন, অক্সকার্বামাজিপিন। সাধারণত এই চারটাই কিন্তু কমনলি ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা, এছাড়া আমরা একটা করতে পারি যে এসএনআরআই। হ্যাঁ, এসএনআরআই এটাও কিন্তু লেভেলে ড্রাগ, এটাও আমরা তোমার পেইনফুল নিউরোপ্যাথিতে ইউজ করি। এসএনআরআইটা কি জিনিস? যেমন ডুলোক্সেটিন আছে, এসএনআরআই, এসএনআরআই হচ্ছে সেরোটোনিন নন অ্যাড্রেনালিন রিঅ্যাপটেক ইনহিবিটর। হ্যাঁ, এসএনআরআই, এসএসআরআই যেমন আছে, এগুলো কিন্তু অ্যান্টি ডিপ্রেসেন্ট। এসএনআরআই, এসএসআরআই অ্যান্টি ডিপ্রেসেন্ট, কিন্তু এসএসআরআই এর নিউরোপ্যাথিক পেইনের কোনো রোল নেই। এসএসআরআই তাহলে কিসের আছে? এসএনআরআই। হ্যাঁ, সেরোটোনিন নন অ্যাড্রেনালিন রিঅ্যাপটেক ইনহিবিটর, এসএনআরআই। এসএনআরআই এর মধ্যে আমরা কমনলি যেটা ইউজ করি সেটা হচ্ছে ডুলোক্সেটিন। ডুলোক্সেটিনও কিন্তু আমরা লেভেলে মানে স্ট্রং রিকমেন্ডেশন আছে ইউজ করা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আরো কিছু ড্রাগ ইউজ করতে পারি। সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের আছে সেন্ট্রালি অ্যাক্টিং অ্যানালজেসিক আছে, যেমন ট্রামাডল। ট্রামাডল কিন্তু নিউরোপ্যাথিতে ইউজ করি। ট্রামাডল যেমন আমরা অন্যান্য পেইনে ইউজ করি। ট্রামাডল যেমন আমাদের পায়ে ব্যথা হলে, হাঁটু ব্যথা হলে ট্রামাডল আমরা পেইন কমাই, কোমর ব্যথায় ট্রামাডল কিন্তু নিউরোপ্যাথিক পেইনও কমায়। ঠিক আছে, তাহলে আমরা ট্রামাডল ইউজ করতে পারি। আচ্ছা, আর হচ্ছে যেটা তোমার যদি শেষে না হয় তাহলে আমরা স্ট্রং ওপিয়েড, যেটা আমাদের ওপিয়াম, ঠিক আছে, ওপিওয়েড অ্যানালজেসিক, যেমন মরফিন। ঠিক আছে, মরফিন, প্যাজিফিন, এগুলো ইউজ করা যেতে পারে, এগুলো নিউরোপ্যাথিক পেইন কমায়। এটা একদম টার্মিনাল স্টেজ, যখন কোনোটাই দিয়ে কাজ হচ্ছে না।
ঠিক আছে, তাহলে আমাদের ড্রাগ, তাহলে আমরা কি কি পেলাম? তাহলে অ্যান্টি ইপিলেপটিক ড্রাগের মধ্যে হচ্ছে প্রিগাবালিন, গাবাপেন্টিন, কার্বামাজিপিন, অক্সারবামাজিপিন, এই চারটা বললেই হবে। তারপরে আসো এসএনআরআই, হ্যাঁ, সেরোটোনিন, নরএড্রেনালিন, রিআপটেক ইনহিবিটর, এর মধ্যে আছে ডুলোক্সেটিন। ঠিক আছে, আচ্ছা। তারপর এরপর হচ্ছে তোমার আমরা করতে পারি ট্রামাডল, সেন্ট্রাল অ্যাক্টিং অ্যানালিসিস, নন অপিওয়েড অ্যানালিসিস। এটা হচ্ছে নন অপিওয়েড সেন্ট্রালি অ্যাক্টিং অ্যানালিসিস, ট্রামাডল হাইড্রোক্লোরাইড। আর ট্রামাডল এর পরে আমরা করতে পারি অপিওয়েড অ্যানালিসিস, হ্যাঁ, যেমন মরফিন। ঠিক আছে, আচ্ছা। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট টাইপ অফ নিউরোপ্যাথি অকার ইন ভিটামিন বি টুয়েলভ ডিফিসিয়েন্সি। ভিটামিন বি টুয়েলভ ডিফিসিয়েন্সিতে কি ধরনের নিউরোপ্যাথি হয়? ভেরি গুড, গুড কোশ্চেন। এটা ভিটামিন ডি বি টুয়েলভে আমাদের যেটা আমরা বলছি যে গ্লব অ্যান্ড স্টকিং ডিজিটাল সিমেট্রিক্যাল সেন্সরি মোটর পলিনিউরোপ্যাথি, এটাই কিন্তু ভিটামিন বি টুয়েলভ ডিফিসিয়েন্সি। গ্লব অ্যান্ড স্টকিং, পেশেন্টের গ্লব অ্যান্ড স্টকিং প্যাটার্ন। ঠিক আছে, দেখা গেল যে তার মিড লেগ পর্যন্ত হয়তো তার নিউরোপ্যাথিক সিমটমস, হ্যাঁ, নামনেস, প্যারাস্থেসিয়া, টিংলিং সেন্সেশন আছে, হ্যাঁ, আর পার্সন ফুটে একটু হয়তো উইকনেস আছে। ঠিক আছে, আবার হাতে হয়তো রিস্ট জয়েন্ট পর্যন্ত আছে ইনভলভমেন্ট, এরকম থাকতে পারে। হ্যাঁ, এরকম নিয়ে এইটাই প্রেজেন্টেশন নিউরোপ্যাথি, কমন প্রেজেন্টেশন। হ্যাঁ, এবং আমরা যদি রিফ্লেক্স জার্ক দেখি তাহলে অ্যাঙ্কেল জার্ক লস হবে, লস অফ অ্যাঙ্কেল জার্ক। লস অফ অ্যাঙ্কেল জার্ক কেন হয়? যে ভিটামিন বি টুয়েলভ ডিফিসিয়েন্সি কিন্তু মানে তোমার স্মল ফাইবারের সাথে সাথে লার্জ ফাইবার নিউরোপ্যাথি হয়, কিন্তু লার্জ ফাইবার নিউরোপ্যাথি। হ্যাঁ, যেমন থায়ামিন ডিফিসিয়েন্সি কিন্তু তোমার ম্যাক্সিমাম সময় স্মল ফাইবার নিউরোপ্যাথিতে কিন্তু যার অ্যাবসেন্ট নাও থাকতে পারে, থাকে না সাধারণত, হ্যাঁ, যার ইনট্যাক্ট থাকে। কারণ তোমার যে রিফ্লেক্স আর্ক এটা কিন্তু লার্জ ফাইবার দিয়ে হয় তৈরি। ঠিক আছে, তো ভিটামিন বি টুয়েলভ যেহেতু মাইলিন শীট তৈরি করতে সাহায্য করে, এবং এই মাইলিন শীট গুলো তো লার্জ ফাইবারে থাকে, হ্যাঁ, মিডিয়াম সাইজ ফাইবার এবং লার্জ ফাইবার। স্মল ফাইবারে কিন্তু নন মাইলিনেটেড। হ্যাঁ, এবং স্মল ফাইবার নিউরোপ্যাথিতে দুইটা ক্যারেক্টার মনে রাখবো, একটা হচ্ছে যে পেইন থাকবে অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস হবে বা অল্টার্ড হবে। পেইনের সমস্যা থাকবে অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন অল্টার্ড হবে। পেইনফুল নিউরোপ্যাথি হয় স্মল ফাইবার নিউরোপ্যাথিতে, এবং ওখানে দেখা যায় টেম্পারেচার দিলে, গরম দিলে অনুভব করতে পারে না, বা ঠান্ডা দিলে বুঝতে পারবে না। তো ভিটামিন বি টুয়েলভে যেটা হয় যে আমি বললাম যে গ্লোব অ্যান্ড স্টকিং প্যাটার্ন পেরিফেরাল নিউরোপ্যাথিতে, মানে ডিজিটাল সিমেট্রিক্যাল সেন্সরি মোটর পলিনিউরোপ্যাথি। হ্যাঁ, এবং আমরা রিফ্লেক্স পাবো না এখানে, রিফ্লেক্স তো নিউরোপ্যাথিতে পাওয়া যায়, অ্যাঙ্কেল জার্ক পাওয়া যায় না। আচ্ছা, ভিটামিন বি টুয়েলভে আর নিউরোলজিক্যাল কি কি ইনভলভমেন্ট হয় এটা জানা দরকার। কিন্তু ভিটামিন বি টুয়েলভে আরো হয়, যেটা আমাদের হয় একটা সাব অ্যাকুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড। এটা কন্ডিশন, এটা কিন্তু অনেক সময় পরীক্ষায়ও আসে, বা পরীক্ষায় ইনভেরিবলি প্রশ্ন করে, স্যারদের খুবই ফেভারিট প্রশ্ন। সাব অ্যাকুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড বলতে কি বুঝো? সাব অ্যাকুট কম্বাইন্ড ডিজেনারেশন, সাব অ্যাকুট মানে হচ্ছে যে কোর্সটা হবে সাব অ্যাকুট, নট অ্যাকুট মানে উইকস টু মান্থ পেশেন্ট প্রেজেন্ট করবে, কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস, উইকস টু মান্থ, এটাকে আমরা বলি সাব অ্যাকুট প্রেজেন্টেশন। ঠিক আছে, কম্বাইন কেন? এখানে কম্বাইন্ড স্পাইনাল কর্ডের ট্র্যাক্ট ইনভলভমেন্ট হয়, এই জন্য কম্বাইন। এবং কি হয়? ডিজেনারেশন হয়। তাহলে কম্বাইন কোন কোন ট্র্যাক্ট হয়? একটা হচ্ছে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, দ্যাট মিনস ডিসেন্ডিং ট্র্যাক্ট, কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, মোটর ট্র্যাক্ট, হ্যাঁ। আর একটা হচ্ছে যে ডর্সাল কলাম বা পোস্টেরিয়র কলাম, ট্র্যাক্ট অফ গল অ্যান্ড ট্র্যাক্ট অফ বর্ডার, হ্যাঁ। তাহলে এই ট্র্যাক্ট গুলো তোমার ডিজেনারেশন হয়, এই জন্য এটাকে আমরা বলি সাবএকুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড। তাহলে আমরা এইটার ফিচার কি কি পাবো? যদি কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট ইনভলভমেন্ট হয় তাহলে আমরা পাবো কি? আমরা দেখবো যে লং টার্ক সাইন পাবো, তাই না? লং টার্ক সাইন বলতে কি? যে তোমার আপার মোটর নিউরন ফিচার, কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট মানে তো আপার মোটর নিউরন, আপার মোটর নিউরন ফিচার পাবো আমরা। তাহলে আপার মোটর নিউরনের বলছি যে বাল্ব ঠিকই থাকবে, হ্যাঁ, টোন বেড়ে যাবে, পাওয়ার কমে যাবে, তাই না? তারপর তোমার রিফ্লেক্স, যার যদি দেখি ডিপ টেন্ডুলার রিফ্লেক্স এক্সাজারেটেড হবে, হ্যাঁ। তো আমরা যদি দেখি নি জার্ক এক্সাজারেটেড ডিউ টু ইনভলভমেন্ট অফ দ্য কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, আর ডিউ টু পেরিফেরাল নিউরোপ্যাথির কারণে অ্যাঙ্কেল জার্ক ডিমিনিশ বা লস, তাহলে কিন্তু আমাদের মাথায় আসবে যে এটা ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হতে পারে। ঠিক আছে, যে একটা সাবএকুট কম্বাইন্ড ডেফিসিয়েন্সি, তার সাথে আবার সাবএকুট কম্বাইন্ড ডিজেনারেশন, আর তার সাথে হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, তো এরকম হতে পারে। তাহলে আমরা কি কি পাবো?
তাহলে লংটা মানে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ইনভলভমেন্টের জন্য তার রিফ্লেক্স গুলো এক্সাজারেটেড, রিফ্লেক্স বিশেষ করে আমাদের অ্যাঙ্কেল নি জার্ক এক্সাজারেটেড হবে। আর যদি পেরিফেরাল নিউরোপ্যাথি না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্কেল জার্ক এক্সাজারেটেড হবে। বাট অ্যাসোসিয়েটেড যদি পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে সেই ক্ষেত্রে আবার অ্যাঙ্কেল জার্ক কিন্তু ডিমিনিশড হবে বা অ্যাবসেন্ট হবে। আর প্লান্টার রেসপন্স এক্সটেন্সর পাবো আমরা, প্লান্টার এক্সটেন্সর পাবো, বিকজ আপার মোটরে আমরা জানি প্লান্টার রেসপন্স এক্সটেন্সর হবে। আমরা ক্লোনাস যদি দেখি, অ্যাঙ্কেল ক্লোনাস, প্যাটেলার ক্লোনাস, এখানে আমরা ক্লোনাসও পেতে পারি। ঠিক আছে, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের জন্য। আর হচ্ছে পোস্টেরিয়র কলাম ইনভলভমেন্টের জন্য আমরা পাবো যে মানে তোমার লস অফ পজিশন সেন্স এন্ড ভাইব্রেশন সেন্স, জয়েন্ট পজিশন সেন্স লস হবে। পজিশন সেন্স, পজিশন সেন্স কিভাবে দেখে ক্লিনিক্যালি আমরা জানি যে বুড়ো আঙ্গুলটা চোখ বন্ধ করে বুড়ো আঙ্গুলটা তোমার ডিস্টাল পার্টটাকে আমরা ভাঁজ করে বলি উপরের দিকে আর নিচের দিকে, এটা তোমাদের স্যাররা দেখাবে ক্লাসে। হ্যাঁ, পজিশন সেন্স এবং ভাইব্রেশন সেন্স দেখাবে, ভাইব্রেশন সেন্স এটাও তোমার লস হবে, পজিশন সেন্স এন্ড ভাইব্রেশন সেন্স লস। তাহলে পোস্টেরিয়র কলাম ইনভলভমেন্ট হলে আমাদের পজিশন সেন্স এবং ভাইব্রেশন সেন্স লস হবে। পজিশন সেন্স লস হলে যেটা পেশেন্টের কিন্তু তোমার দেখা যায় যে রিকারেন্ট ফল হয় ইন ডার্ক, অন্ধকারে কিন্তু পড়ে যায়। যেমন অন্ধকারে আমরা হাঁটতে পারি বিকজ অফ আমাদের পজিশন সেন্স থাকে, আমরা কিভাবে দাঁড়ায় আছি, হ্যাঁ পজিশন সেন্স। অথবা চোখ বন্ধ করলে পেশেন্টটা পড়ে যায়, চোখ বন্ধ করলে এটা হচ্ছে অন্ধকারে পড়ে যেতে পারে, অথবা চোখ বন্ধ করলে আমরা রম্বার টেস্ট বলি সেটাকে, চোখ বন্ধ করলে কিন্তু পড়ে যাবে পেশেন্ট। তাহলে আমাদের পজিশন সেন্স লস হবে, ভাইব্রেশন সেন্স লস হবে এবং রম্বার টেস্ট পজিটিভ থাকবে। রম্বার টেস্ট, রম্বার টেস্ট মানে পা দুটাকে কাছাকাছি করে পেশেন্টকে সোজা করে তোমার চোখ বন্ধ করতে বললে পেশেন্ট দেখা যায় যে পড়ে যায় বা পড়ে যেতে ধরে। হ্যাঁ, বুঝছো? তাহলে এটা হবে। হ্যাঁ, পড়ে গেলে তখন কিন্তু আমরা বলবো যে রম্বার টেস্ট পজিটিভ। তো এইটা ইন্ডিকেট করে যে আমাদের পজিশন সেন্সের সমস্যা। আচ্ছা, আর এরপরে আমাদের আসি আমরা যে আর কি হয় তোমার সাবেকুড কম্বাইন্ড ডিজেনারেশন হয়, এছাড়া হতে পারে তোমার ব্রেন সেরিব্রাল কর্টেক্স ইনভলভমেন্ট হতে পারে। সেরিব্রাল কর্টেক্স ইনভলভমেন্ট হলে ডিমেনশিয়া হবে। ঠিক আছে, তারপর সেরিবেলাম ইনভলভমেন্ট হতে পারে, সেরিবেলার হলে সেরিবেলার ডিজেনারেশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, ফিচার অফ সেরিবেলার ডিজেনারেশন। ঠিক আছে, সেরিবেলার সাইন যেগুলো আছে সেগুলো নিয়ে প্রেজেন্ট করবে। আর অপটিক নার্ভের সমস্যা হয়, অপটিক অ্যাট্রোফি হয়, ভিটামিন ডি বি12 অপটিক অ্যাট্রোফি হবে। এবং আর একটা অটোনমিক নিউরোপ্যাথিও হয়, ভিটামিন বি12 ডিফিসিয়েন্সিতে অটোনমিক নিউরোপ্যাথি হয়। তাহলে আমি যদি বলি সব প্রেজেন্টেশন গুলো প্রথম থেকে বলি, যে একটা গ্লোব এন্ড স্ট্রোকিং প্যাটার্ন, ডিজিটাল সিমেট্রিক্যাল পলিনিউরোপ্যাথি হবে। তারপর সাবেকুড কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড, যেটা কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট এবং পোস্টেরিয়র কলাম ইনভলভমেন্ট হবে। তারপরে হবে তোমার ব্রেনের মধ্যে হবে সেরিব্রাল অ্যাট্রোফি হবে, তাহলে ডিমেনশিয়া পেশেন্ট প্রেজেন্ট করবে ডিমেনশিয়া নিয়ে। ঠিক আছে, তারপরে অপটিক অ্যাট্রোফি হতে পারে, অপটিক অ্যাট্রোফি হবে। আর নেক্সট হবে তোমার সেরিবেলার ডিজেনারেশন হতে পারে, সেরিবেলার ডিজেনারেশন। এবং লাস্টলি তোমার অটোনমিক নিউরোপ্যাথি, ফিচার অফ অটোনমিক নিউরোপ্যাথি। সেটা আমরা পরে, এর আগে আমরা নিউরোপ্যাথিতে বলেছিলাম ফিচার কি কি, অটোনমিক নিউরোপ্যাথি অনেকগুলো আছে ফিচার, এগুলো পরে তোমরা শুনবা, তো পরে বলবো। আচ্ছা, প্রেজেন্টেশন, এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে প্রেজেন্টেশন অফ সেরিবেলার লেশন। অনেক সময় এটা, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক সময় এটা রিটেনেও থাকে। হ্যাঁ, অথবা ক্লিনিক্যাল ফিচার অফ সেরিবেলার লেশন। আচ্ছা, তাহলে সেরিবেলার লেশন কিন্তু দুই ভাবে প্রেজেন্ট করতে পারে। একটা হচ্ছে যে তোমার, আমরা জানি যে সেরিবেলাম দুইটা আছে তাই না, রাইট সেরিবেলাম, লেফট সেরিবেলাম। তো তোমার রাইট সেরিবেলাম যদি ইনভলভমেন্ট হয় তাহলে পেশেন্ট কিন্তু ইপসিল্যাটারাল মানে এক সাইডে প্রেজেন্টেশন হবে শুধু, হ্যাঁ ইউনিল্যাটারাল প্রেজেন্টেশন হবে। ঠিক আছে, আর যদি বাইল্যাটারাল সেরিবেলাম ইনভলভমেন্ট হয় তাহলে পেশেন্টের বাইল্যাটারাল সেরিবেলার সাইন থাকবে বা বাইল্যাটারাল সেরিবেলার প্রেজেন্টেশন থাকবে। এবং তোমরা জানো যে সেরিব্রাল কর্টেক্স যেমন তোমার কন্ট্রাল্যাটারাল পার্ট অফ দ্য বডিকে কন্ট্রোল করে, বাট সেরিবেলাম কিন্তু সেরকম না। সেরিবেলাম, রাইট সেরিবেলাম আমাদের রাইট হাফ অফ দ্য বডিকে কন্ট্রোল করে কিন্তু। ঠিক আছে, লেফট সেরিবেলাম লেফট হাফ অফ দ্য বডিকে কন্ট্রোল করে। তাহলে আমাদের যদি রাইট সেরিবেলামের প্যাথোলজি হয় তাহলে আমরা রাইট সাইডে সেরিবেলার লেশনের ফিচার পাবো, আর লেফট সেরিবেলামের প্যাথোলজি হলে আমরা লেফট সাইডে তোমার সেরিবেলার সাইন গুলো পাবো আমরা, বা প্রেজেন্টেশন সেরিবেলার সাইনের সাইন গুলো আমরা পাবো। ঠিক আছে,
তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে যদি ইউনিল্যাটারাল হয় তাহলে কিন্তু তোমার এক সাইডে আমরা রাইট সাইডে যদি সেরিবেলার লেশন হয় তাহলে আমরা রাইট সাইডে শুধুমাত্র মানে তোমার মানে প্যাথোলজি গুলো পাবো বা সাইন গুলো, ক্লিনিক্যাল সাইন। হ্যাঁ, এমন কি কি সাইন আছে আমি বলবো, বা প্রেজেন্টেশন গুলো পাবো। আর বাইলেটারাল হলে আমরা দুই পাশে পাবো। আচ্ছা, আমরা যদি আমার মনে হয় সবচেয়ে ভালো হয় সেরিবেলাল ক্লিনিক্যাল ফিচার যদি মনে রাখতে চাও তাহলে একদম মাথার উপর থেকে শুরু করলে ভুল হবে না। হ্যাঁ, আমরা যদি প্রথমে বলি যে মাথায় মাথায় যদি বলি যে প্রথমে হবে হেড নোডিং, পেশেন্টের এরকম হেড নোডিং হবে। হ্যাঁ, হেড নোডিং, এটাকে আর একটা বলা হয় টিটিউবেশন। হেড নোডিং, মাথা বা হেড ট্রেমর বলা হয়। হ্যাঁ, হেড ট্রেমর। হ্যাঁ, যে নো নো হয় অনেক সময়, ইএস ইএস এটা হয়। তো এইটা নো নোটাই এইভাবে নো নোটা বেশি হয়। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা হয়, টিটিউবেশনটা হয়। ঠিক আছে, একটা হেড ট্রেমর। তারপরে আমরা যদি চোখে আসি, চোখে দেখি, তাহলে চোখে আমরা পাবো নিস্টাগমাস। নিস্টাগমাসটা হবে যে তোমার একটা ক্যারেক্টারিস্টিক নিস্টাগমাস হয়, যেটা হচ্ছে জার্কি হয়, জার্কি নিস্টাগমাস। হ্যাঁ, এবং পেন্ডুলার অথবা পেন্ডুলার, এইভাবে পেন্ডুলার দুলে দুই পাশে, দ্যাট মিনস তোমার দুইটা ফেজই সমান থাকবে। হ্যাঁ, অথবা জার্কি হয়, জার্ক মানে খুব দ্রুত জার্কি হবে। হ্যাঁ, জার্কি, জার্কি নিস্টিগমাস বা পেন্ডুলার নিস্টিগমাস। তাহলে আমরা হেড নোডিং পেলাম, চোখে পেলাম, নিস্টিগমাস পাবো আমরা। তারপরে আমরা আসি যে কথা, স্পিচ। স্পিচ হবে ডিজার্থিয়া, তাই না? ডিজার্থিয়া, ডিজার্থিয়া এটা একটা ক্যারেক্টারিস্টিক আছে কিন্তু। আমরা যেমন বলছি বালবার ডিজার্থিয়া, এর আগে বলছিলাম সিডো বালবার ডিজার্থিয়া। সেরিবেলার ডিজার্থিয়া এটা কিন্তু ক্যারেক্টারিস্টিক। এটা হচ্ছে কেমন ডিজার্থিয়াটা হয়, স্পিচটা হবে স্ক্যানিং স্পিচ হবে, স্ক্যানিং স্পিচ। স্পিচ ইজ ব্রোকেন ইনটু পিসেস, স্লেবাল বাই স্লেবাল গুলো আলাদা হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য আমরা যদি সেরিবেলার লেশন চিন্তা করি, পেশেন্টকে আমরা বলি যে আপনি একটা লম্বা ওয়ার্ড বলতে বলি, যেমন বলতে বলি ব্রিটিশ কনস্টিটিউশন বলেন। ব্রিটিশ কনস্টিটিউশন বলতে গেলে সে ব্রিটিশ কনস্টিটিউশন এইভাবে ভাঙে ভাঙে কথা বলে। হ্যাঁ, অথবা বলি যদি আমরা বলি বৃহস্পতিবার বলেন, তাহলে ও বা মানে ভেঙে ভেঙে কথাটা, ফ্লেভার গুলো আলাদা আলাদা করে কথা বলে। হ্যাঁ, লালমনিরহাট বললে লালমনিরহাট, লাল হাট, এইভাবে বলে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলি স্ক্যানিং স্পিচ। তাহলে স্পিচ হবে স্ক্যানিং স্পিচ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে যে আমাদের ডিসমেট্রিয়া। ডিসমেট্রিয়া হবে, ডিসমেট্রিয়াটা আমরা কিভাবে দেখি, ফিঙ্গার নোজ টেস্ট করি। আমরা ফিঙ্গারটাকে আমরা আঙ্গুলটাকে হাতের আঙ্গুলটাকে দূরে নিয়ে যে বলি যে আপনি নাকে এইভাবে লাগান এবং তাড়াতাড়ি করেন, দেখা যায় যে তার ডিসমেট্রিয়া হয়, যে সে মেজারমেন্ট যেটা নাক পর্যন্ত সেটা থাকে, ঠিক থাকে না, সে চলে যায় এখানে। এবং এটা কারেকশন করার জন্য এরকম পাঁচ পয়েন্টিং বলে, এটাকে পাঁচ পয়েন্টিং, মানে আমার যে পয়েন্টটাকে আমরা ইয়ে করছি সেটা চলে দূরে চলে যায়, পাঁচ পয়েন্টিং হয়ে যায়। হ্যাঁ, ডিসমেট্রিয়া। ঠিক আছে, ডিসমেট্রিয়া হবে, বা এটাকে আমরা বলি পাঁচ পয়েন্টিং। ঠিক আছে। এবং দেখা যায় যে হাতটা কিছু নিতে গেলে হাতে একটা ট্রেমর হয়, এটাকে বলি আমরা ইন্টেনশন ট্রেমর। কিছু নিতে গেলে ট্রেমর হয়, এই জন্য এটাকে বলি আমরা ইন্টেনশন ট্রেমর। ঠিক আছে, ইন্টেনশন ট্রেমর থাকে, হাত দেখা যায় যে করতে গেলে হাতে কাঁপে। হ্যাঁ, কোনো কিছু রেস্টে থাকলে কিন্তু কাঁপবে না। রেস্ট ট্রেমর ইজ দ্য ফিচার অফ পার্কিনসন ডিজিজ। হ্যাঁ, অ্যাকশন ট্রেমর কিসের ফিচার, এই যে অ্যাকশন এইভাবে করলে অ্যাকশন ট্রেমর, যেমন আমাদের ফিজিওলজিক্যাল ট্রেমর যেটা, যেমন থাইরোটক্সিকোসিস আমরা পাই। হ্যাঁ, কিছু ড্রাগ অ্যাংজাইটি, এটাকে আমরা যেটা আমরা তোমার এসেনশিয়াল ট্রেমর। এসেনশিয়াল ট্রেমরে তোমার হচ্ছে অ্যাকশন ট্রেমর হয়। তাহলে ট্রেমর তিন রকমের, একটা অ্যাকশন ট্রেমর, একটা হচ্ছে ইন্টেনশন ট্রেমর কিসে পাই আমরা, ইন্টেনশন সেরিবেলার লেশন। হ্যাঁ, আর একটা লাস্টলি হচ্ছে আমাদের তোমার আমরা পাবো, লাস্টলি আমরা পাই যে তোমার রেস্ট ট্রেমর। রেস্ট ট্রেমর হবে পার্কিনসন ডিজিজে। ঠিক আছে, তাহলে সেরিবেলার লেশনে আমরা কি পাবো, সেরিবেলার লেশনে আমরা পাবো ইন্টেনশন ট্রেমর। আচ্ছা, এরপর আমরা যদি আসি যে হাতে, হাতে আমরা যদি হাতের তলাকে বলি এইভাবে করেন, এটাকে আমরা বলি ডিসডায়াডোকাইনেসিয়া, এটাকে বলা হয় ডায়াডোকাইনেসিয়া। যদি পেশেন্ট এটা সুন্দর করে না করতে পারে, এই যে হাতের এটা, তাহলে এটাকে আমরা বলি ডিসডায়াডোকাইনেসিয়া। দেখা গেল যে পেশেন্ট রাইট এটা যদি ঠিক মতো না করতে পারে, তাহলে আমরা বুঝবো যে লেশন রাইট সাইডে। ফিঙ্গার নোস্টের যদি রাইট সাইডে না পারে ঠিক মতো করতে, বাট লেফট সাইড যদি ঠিক থাকে, তো আমরা বলবো রাইট সাইডে লেশন, রাইট সেরিব্রাল প্যাথোলজি। আর যদি দুই পাশে প্যাথোলজি সমস্যা হয় তাহলে বুঝবো যে বাইলেটারাল সেরিব্রাল লেশন। হ্যাঁ, তো এই ডিসডায়াডোকাইনেসিয়াটাও এরকম, ডিসডায়াডোকাইনেসিয়া আমরা দেখি। হ্যাঁ, ঠিক আছে, রিপিটেড ফোনেশন এন্ড সুপিনেশন হ্যান্ড আমরা যদি করতে বলি এভাবে, এভাবে যদি আমরা করি,
রিপিটেড ফোনেশন এন্ড সুপিনেশন যদি পেশেন্ট না পারে তাহলে এটাকে আমরা বলি ডিসডায়াডোকাইনেসিয়া। ঠিক আছে, তাহলে ডিসডায়াডোকাইনেসিয়া থাকবে পেশেন্টের। আর একটা হচ্ছে যে রিবাউন্ড ফিনোমেনন। আমরা যদি হাতটাকে এইভাবে করে হাতের উপর চাপ দিয়ে হঠাৎ করে ছেড়ে দিই, পেশেন্ট দেখা যায় যে ব্যালেন্স ধরে রাখতে পারে না, এইভাবে পিছনের দিকে পড়ে যায়, এটা বলা রিবাউন্ড ফিনোমেনন। রিবাউন্ড ফিনোমেনন সেরিব্রাল লেশনে পজিটিভ থাকে, প্রেজেন্ট থাকে। এবং এটা অবশ্যই যেদিকে প্যাথোলজি সেদিকে হবে, যদি দুই পাশে হয় তাহলে দুই পাশেই হবে। আচ্ছা, তারপরে আমরা যদি পেশেন্টকে জার্ক দেখি, নি জার্ক যদি দেখি তাহলে নি জার্কটা পাবো আমরা পেন্ডুলার নি জার্ক, পেন্ডুলার জার্ক পাবো আমরা। ঠিক আছে, পেশেন্টকে পেন্ডুলার জার্ক অলওয়েজ বসায় দেখতে হয়, এটা কিন্তু শুয়ে দেখা যায় না। পেশেন্টকে তাদের বেডের সিটে বসায় পাটাকে ঝুলে বাড়ি দিতে হবে, জার্ক নি জার্ক দেখার জন্য বাড়ি দিতে হবে, এবং দেখা যায় পেন্ডুলামের মতো ঝুলবে পাটা এইভাবে। যদি দেখা যায় পেন্ডুলার জার্ক, আমরা পজিটিভ পেন্ডুলার জার্ক প্রেজেন্ট কখন বলবো, যদি এটা নর্মালি জার্কেও কিন্তু একবার দুইবার ঝুলতে পারে, কিন্তু যদি আড়াইবারের বেশি যদি ঝুলে, পেশেন্টকে মাঝখান থেকে একবার গেল পুরো আসলো, এটা মানে একবার যাওয়া আসা পুরোটা, যাওয়া একটা একবার আড়াইবার আসা পুরোটাই। হ্যাঁ, এভাবে যদি আড়াইবারের বেশি তোলে তাহলে আমরা এটাকে বলি পেন্ডুলার জার্ক পজিটিভ। তাহলে নিজাক আমরা দেখবো বসে, এবং নিজাক পেন্ডুলার জার্ক পাবো আমরা, পেন্ডুলার জার্ক পজিটিভ থাকে ইন কেস অফ সেরিব্রাল লেশন। এবং রাইট সাইডে যদি পেন্ডুলার জার্ক পজিটিভ থাকে, লেফট সাইডে যদি না থাকে, তাহলে বুঝবো যে লেশন দা রাইট সেরিব্রাম। আর যদি দুই পাশে পেন্ডুলার জার্ক পজিটিভ থাকে তাহলে বুঝবো যে লেশন ইন দা বোথ সেরিব্রাম। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে যে আমাদের হিলশিন টেস্ট করি আমরা। এটা একটা হিলশিন টেস্ট, এটা শুয়ে করতে হয়, যে আমরা হিলের উপর দিয়ে, এটা তোমাদের ক্লিনিক্যাল ক্লাসে করাবে, যে হিলের উপর হিলটাকে আমাদের শিনের উপর দিয়ে নিয়ে যাওয়া, রাইট হিলকে একদম আমাদের নিচ থেকে শুরু করে আস্তে আস্তে নিয়ে যেয়ে অ্যাঙ্কেল পর্যন্ত নিয়ে যাওয়া। ঠিক আছে, তো এটা যদি একদম সুন্দরভাবে নিয়ে যেতে পারে, আর যদি তোমার মানে ডিরেকশন ঠিক থাকে, তাহলে আমরা বলবো যে এটা নেগেটিভ। আর যদি না পারে, পা যদি পড়ে যায়, তাহলে বলবো যে হিলশিন টেস্ট পজিটিভ। হ্যাঁ, হিলশিন টেস্ট আমরা অবশ্যই করবো, দুই পাশে করতে হবে। ডান পা দিয়ে ডান হিল দিয়ে আমরা বাম শিনের উপর দিয়ে নিয়ে যাব, আবার বাম হিল দিয়ে ডান শিনের উপর দিয়ে নিয়ে যাব, মানে একদম নি থেকে শুরু করে অ্যাঙ্কেল পর্যন্ত। হ্যাঁ, এবং পেশেন্ট যদি সুন্দর স্মুথলি নিয়ে যায় তাহলে বুঝবো যে এটা হিলশিন টেস্ট নেগেটিভ। আর যদি না নিয়ে যেতে পারে তাহলে বুঝবো যে হিলশিন টেস্ট পজিটিভ। আচ্ছা, এবং লাস্টলি আমরা দেখবো যে গেট তোমরা জানো যে গেট আমাদের সেরিব্রাল ডিজিজে গেট তোমার একটা অ্যাটাক্সিক গেট হয়, তাই না? ব্রড বেস গেট বা ড্রাঙ্কেন গেট বলা হয়, মানে পেশেন্ট মানুষ ড্রিঙ্ক করে যেভাবে হাঁটে মাতালরা, ঠিক সেরিব্রাল ডিজিজের পেশেন্টটা কিন্তু এরকম ব্রড বেস, পা ইয়ে করে ঢুলতে হাঁটে, ঢুলে হ্যাঁ, এই জন্য এটা একটা নাম হচ্ছে ড্রাঙ্কেন গেট বা অ্যাটাক্সিক গেট। হ্যাঁ, সেরিব্রাল অ্যাটাক্সিক গেট, ব্রড বেস গেট। হ্যাঁ, এবং এটা ওরা একটা লাইনের উপর দিয়ে হাঁটতে পারে না, এই জন্য আমাদের পেশেন্টের যদি সেরিব্রাল লেশন আমরা মনে করি, পেশেন্টকে কিন্তু আমরা বলি যে একটা লাইনের উপর দিয়ে হাঁটার জন্য, এবং পায়ের সামনে পা দিয়ে হাঁটতে, পায়ের এক পায়ের সামনে আর একটা পা দিয়ে, এটাকে বলা হয় ট্যান্ডেম গেট। পা একটা যাবে তার ঠিক সামনে আর একটা পা দিয়ে হাঁটবে, পায়ের সামনে পা, এটা পায়ের সামনে পা মানে পাকে ক্লোজ করে হাঁটতে পারে না, পাকে ক্লোজ করে এবং একটা লাইনের উপর দিয়ে যদি হাঁটতে বলি, সেটাকে বলা হয় ট্যান্ডেম গেট। হ্যাঁ, ট্যান্ডেম গেট কিন্তু সেরিব্রাল লেশনে পজিটিভ হয়, পেশেন্ট কিন্তু হাঁটতে পারবে না। ঠিক আছে, তাহলে মোট এই হচ্ছে তোমার প্রেজেন্টেশন তো আবার আমরা বলি যে আগে মাথা হবে হেড নোডিং, তারপরে মাথা থেকে আসা চোখে এনে পাবো আমরা নিস্টেগমাসটা হবে পেন্ডুলার নিস্টেগমাস বা জার্কি নিস্টেগমাস। আমাদের স্পিচ হবে ডিজার্ট্রিয়া হবে কি স্ক্যানিং স্পিচ, এটা স্ক্যানিং ভেঙে যাবে। হ্যাঁ, আমরা যদি ব্রিটিশ কনস্টিটিউশন বা আর্টিলারি বলতে বলি, দেখবা যে ভেঙে গেছে। হ্যাঁ, তারপরে আমরা যদি আসি এখানে ফিঙ্গার নোজ টেস্ট, ঠিক আছে, ডিসমেট্রিয়া হবে 5 পয়েন্টিং। ঠিক আছে, এবং ইন্টেনশন ট্রেমর থাকবে, কোনো কিছু ধরতে দিলে ইন্টেনশন ট্রেমর হবে। ঠিক আছে, তারপর এখানে হাতে আসি ডিসডায়াডোকাইনেসিয়া মানে রিপিটেড ফোনেশন এন্ড সুপোনেশন পারবে না করতে পেশেন্ট, রিপিটেড ফোনেশন। তারপর আমাদের রিবাউন্ড ফিনোমেনন হবে। তারপর আমাদের পেন্ডুলার নিজাক পাবো আমরা পায়ে, হিলশিন টেস্ট করব, পজিটিভ থাকবে, এবং লাস্টলি আমরা দেখবো গেট দেব। আচ্ছা, এবার আসি আমরা কজ অফ সেরিব্রাল লেশনের কজ, এটাও পরীক্ষায় ধরা হয়, পরিবেশন পরীক্ষায়
অনেক সময় ধরা হয়। এটা খুব সুন্দর করে তোমাদের হ্যারিসনের মধ্যে দেওয়া আছে, হ্যারিসন থেকে দেখে নিতে পারো। তবে আমি একটু বলে দিই তোমাদেরকে, তাহলে সুবিধা হবে। তাহলে সেরিবেলার লেশন আমাদের আমরা যখন করি, যে আমরা দেখবো যে এটা হতে পারে যে তোমার ইউনিল্যাটারাল বা ইপসিল্যাটারাল হতে পারে, আর বাইল্যাটারাল হতে পারে। হ্যাঁ, ইপসিল্যাটারাল বা ইউনিল্যাটারাল, যেমন রাইট সাইডে হতে পারে বা লেফট লেফট সাইডে, আবার বাইল্যাটারাল হতে পারে, নিয়ে আসতে পারে। তাহলে ইপসিল্যাটারাল যদি হয়, ইপসিল্যাটারালে আবার তিনটা কজ আছে, একটা একুট, একটা সাব একুট, একটা ক্রনিক। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রথমে আসি ইপসিল্যাটারাল, ইপসিল্যাটারাল রাইট সাইডে বা লেফট সাইডে কোনো এক সাইডে, ইউনিল্যাটারাল বা ইপসিল্যাটারাল এক পাশের সেরিবেলার লেশনের কজ কি? তো ইপসিল্যাটারাল একুট লেশন যদি চিন্তা করি, প্রথম কমন কজ যেটা প্রথমে আসবে সেটা হচ্ছে ভাস্কুলার। ভাস্কুলার মানে স্ট্রোক, আইদার ইসকেমিক স্ট্রোক বা ইনফাক্ট হতে পারে, অথবা হেমোরেজিক স্ট্রোক। এটা একুট, কারণ তোমরা জানো যে ভাস্কুলার কজ হচ্ছে একুট, হঠাৎ করে হয় ভাস্কুলার। ঠিক আছে, আচ্ছা। এছাড়াও তোমার হতে পারে যে কোনো ইনফেকশন, হ্যাঁ, দেখা গেল একটা ব্রেন অ্যাক্সেস হলো, এটা একুট বা সাব একুট হতে পারে, সেরিবেলার অ্যাক্সেস হতে পারে, হ্যাঁ, একুট প্রেজেন্টেশন হতে পারে। অথবা কোনো একটা মেটাস্টেটিক টিউমার খুব দ্রুত হঠাৎ করে হয়ে গেছে, একটা সেরিবেলামে ইনভলভমেন্ট হয়ে গেছে, তাহলে এটাও হতে পারে কিন্তু, হ্যাঁ, একুট। ঠিক আছে, তাহলে ইপসিলারেটারে একুট হলে এগুলো হবে, হ্যাঁ। আবার তোমার এই ইনফেকশন যে বললাম, ইনফেকশনের কারণে হতে পারে। ইউনিল্যাটারাল যদি ইনফেকশন হয়, সেটা ভাইরাল ইনফেকশন হতে পারে, ব্রেন অ্যাক্সেস, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। তাহলে এইটা হচ্ছে আমাদের একুট। আর সাব একুট কি হয়? সাব একুট ইউনিল্যাটারাল। সাব একুট ইউনিল্যাটারাল হলে যেটা হতে পারে যে তোমার, এটা হতে পারে যে তোমার একটা টিউমার হতে পারে, যেগুলো তোমার মানে মোটামুটি নট স্লো গ্রোয়িং, নট মানে র্যাপিডলি গ্রোয়িং যেগুলো টিউমার আছে, সেগুলো হলেও কিন্তু সাব একুট প্রেজেন্টেশন হবে। ঠিক আছে, তাহলে তোমার সেরিবেলার টিউমার যদি হয়, সেটা প্রাইমারি টিউমার হতে পারে অথবা মেটাস্টেটিক টিউমার, দুটাতেই কিন্তু তোমার সাব একুট প্রেজেন্টেশন হবে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আর একটা হতে পারে যে ডিম্যালিটিং লেশন। ডিম্যালিটিং লেশন যদি সেরিবেলামে হয়, তাহলে কিন্তু পেশেন্ট ডিম্যালিটিং লেশন, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, ঠিক আছে, এখানেও কিন্তু পেশেন্টরা সাব একুট প্রেজেন্টেশন অনেক সময় হয়। হ্যাঁ, আচ্ছা। আর ক্রনিক প্রেজেন্টেশন, যেটা ক্রনিক হয়, যেমন ইউনিল্যাটারাল, এটা হতে পারে যে একটা গ্লায়োসিস হয়ে গেছে পেশেন্টের, যেমন একটা পেশেন্টের স্ট্রোক করছে, কিন্তু ওটা তো ড্যামেজ হয়ে গ্লায়োসিস হয়ে আছে, তো ওটা ক্রনিক হিসেবে আসতে পারে। বা মাল্টিপল স্ক্লেরোসিস পেশেন্ট গ্লায়োসিস হয়ে গেছে, সেখানে তোমার সেভাবে ক্রনিক প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। হ্যাঁ, এইটা। আর আর একটা হতে পারে যে ড্যান্ডি ওয়াকার সিনড্রোম। তোমরা জানো যে এক পাশে সেরিবেলাম ডেভেলপমেন্টালি তোমার ডেভেলপমেন্টাল তোমার হয় না, দেখা যায় ইউনিল্যাটারাল হয়, কখনো বাইল্যাটারাল হতে পারে, ইউনিল্যাটারাল হতে পারে। তো ড্যান্ডি ওয়াকারে অনেক সময় ইপসিল্যাটারাল সেরিবেলার যদি তোমার ডেভেলপমেন্ট না হয়, তাহলে তোমার ওই যে পাশে ডেভেলপমেন্ট হয় না, সেই পাশে সেরিবেলার লেশন নিয়ে ক্রনিক প্রেজেন্টেশন হবে। তাহলে গেল একুট, গেল সাব একুট, গেল ক্রনিক, গেল এটা ইপসিল্যাটারাল গেল। আমরা যদি বাইল্যাটারাল আসি, বাইল্যাটারাল চিন্তা করি, বাইল্যাটারালও এরকম আছে, বাইল্যাটারাল আছে, একুট আছে, সাব একুট আছে, ক্রনিক আছে। তাহলে একুটটা কি হবে? একুটের মধ্যে আসো, তোমাদের একুটের মধ্যে আমাদের হবে যে আমাদের একুটের মধ্যে হবে যে আমাদের প্রথমে আসবো আমরা যে অ্যালকোহল, খুবই কমন কজ, যে অ্যালকোহল খেলে দেখবো মাতালেরা মানে বেশি অ্যালকোহল খেয়ে ফেললে, ওভার ড্রিঙ্ক যদি করে ফেলে, তাহলে কিন্তু মানে মানুষ সেরিবেলার ডিসফাংশন হয়। এই জন্য তো মাতালের মতো হাঁটে, ব্রড বেস সেরিবেলার বা ড্রাঙ্কেন গেট বলা হয় এই কারণে। কারণ ওই অ্যালকোহল খেলে কিন্তু একুট অ্যালকোহল ইনটক্সিকেশন যদি হয়, তাহলে কিন্তু তোমার ড্রাঙ্কেন গেট হয়, এবং ডিউ টু সেরিবেলার ডিসফাংশন, বাইল্যাটারাল সেরিবেলার ডিসফাংশন হয়। হুম, এই কারণে হয়। অথবা কোনো টক্সিন দিয়ে হলে হতে পারে, টক্সিন, অনেক রকমের টক্সিন আছে, এই টক্সিন দিয়েও কিন্তু তোমার এটা হতে পারে সেরিবেলার একুট সেরিবেলার। আচ্ছা, আর একটা হতে পারে যে তোমার কিছু ড্রাগস আছে, আমরা খুবই ইউজ করি যে ড্রাগ, পার্টিকুলারলি যে অ্যান্টি ইপিলেপটিক ড্রাগ। অ্যান্টি ইপিলেপটিক ড্রাগ যদি আমরা প্রথমে হাই ডোজে ইউজ করি, তাহলে দেখা যায় পরের দিন পেশেন্টটা সেরিবেলার ফিচার নিয়ে চলে আসে আমাদের কাছে। এই জন্য আমরা কিন্তু অ্যান্টি ইপিলেপটিকটা কি করি, স্টার্ট উইথ লো ডোজ, নাহলে পরের দিনে রুগী দেখা যায় যে অ্যাটাক্সিয়া, হ্যাঁ, এবং নিস্টেগমাস, ঠিক আছে, ডিপ্লোপিয়া, এগুলো সব নিয়ে আসে রুগী, হ্যাঁ, এবং সেরিবেলার ফিচার নিয়ে চলে আসে। হাই ডোজ, প্রথমেই যদি আমরা হাই ডোজে অ্যান্টি কনভালসেন্ট দিই, এর মধ্যে আমরা দিতে পারি যে কার্বামাজিপিন, অক্সকার্বামাজিপিন, অথবা তোমার সোডিয়াম ভ্যালপ্রয়েট, এগুলো সবগুলোই কিন্তু ফেনোইটুইন, এগুলো
সবগুলোই কিন্তু তোমার একুট সেরিবেলার ডিসফাংশন করে। সো একুট বাইলেটারাল একুট সেরিবেলার যে তোমার লেশন, তোমার একটা হচ্ছে যে ড্রাগসেও আসে। তাহলে অ্যালকোহল, টক্সিন এবং ড্রাগসের মধ্যে অ্যান্টি ইপিলেপটিক ড্রাগ, এটা মনে রাখবে। অ্যান্টি ইপিলেপটিক ড্রাগগুলো তোমার সবগুলোই মোটামুটি, বিশেষ করে সোডিয়াম ভ্যালপ্রয়েড, কার্বামাজিপিন, ফেনয়টিন, এইগুলো ইয়ে করে। এই জন্য আমরা লো ডোজে শুরু করি। আচ্ছা, এরপরে আসো বাইলেটারাল বাট সাব একুট। যদি সাব একুট, বাইলেটারাল সাব একুট যদি চিন্তা করি, তাহলে হবে যেটা আমরা পাই, সেটা আমাদের আসবে প্যারানিওপ্লাস্টিক। প্যারানিওপ্লাস্টিক কিন্তু এরকম সাব একুট প্রেজেন্টেশন, হ্যাঁ, সাব একুট প্রেজেন্টেশন। আর একটা হতে পারে যে টক্সিন দিয়ে হতে পারে, টক্সিন নিয়ে হতে পারে। আর সাব একুট আর একটা প্রেজেন্টেশন আছে যে তোমার ইনফেকশন, যেমন সেরিবেলাইটিস, হ্যাঁ, একটা ভাইরাল ইনফেকশন, ভাইরাল সেরিবেলাইটিস, চিকেন পক্স সেরিবেলাইটিস, এগুলো কিন্তু সাব একুট। একুট হতে পারে, আবার সাব একুট হতে পারে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এইরকম হতে পারে সাব একুট। তারপর ডিমাইনেটিং লেশন যেটা আছে, বাইলেটারাল যদি হয়, মাল্টিপল স্ক্লেরোসিস। যদি ইউনিল্যাটারাল প্রেজেন্টেশন হয়, পরবর্তীতে কিন্তু সাবসিকুয়েন্ট অ্যাটাকে মাল্টিপল স্ক্লেরোসিস, বাইলেটারাল সেরিবেলার তোমার লেশন মানে ডিসফাংশন নিয়ে লেশন নিয়ে প্রেজেন্ট করে। আচ্ছা, তাহলে এটা গেল সাব একুট। আর ক্রনিকের মধ্যে আছে, ক্রনিক যেটা হয়, ক্রনিকের মধ্যে একটা আছে আমাদের, যেমন হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমে কিন্তু তোমার ক্রনিক তোমার ইয়ে হবে, এটা মনে রাখবা, এটা কিন্তু ট্রিটেবল কজ, হাইপোথাইরয়েডিজম। তারপরে আমাদের ভিটামিন বি টুয়েলভ ডিফিসিয়েন্সি। ভিটামিন বি টুয়েলভ ডিফিসিয়েন্সিতেও কিন্তু ক্রনিক সাবেকুট টু ক্রনিক সেরিবেলার সিনড্রোম নিয়ে আসতে পারে। হ্যাঁ, আর একটা হতে পারে তোমার যে সিলিয়াক ডিজিজ, মানে অ্যান্টিগ্লিডিয়ান অ্যান্টিবডি সিনড্রোম। এটাও কিন্তু কজেস, দিস কজেস ক্রনিক সেরিবেলার বাইলেটারাল সেরিবেলার সিনড্রোম, তাহলে অ্যান্টিগ্লিডিয়ান অ্যান্টিবডি। হ্যাঁ, বাট মোস্ট কমন কজ অফ ক্রনিক বাইলেটারাল সেরিবেলার লেশনের, কমনেস্ট কজ, এটা মনে রাখতে হবে। আমরা খুবই পাই, হ্যাঁ, এইটা একদম ভোলা যাবে না। সেটা হচ্ছে স্পাইনো সেরিবেলার অ্যাটাক্সিয়া। স্পাইনো সেরিবেলার অ্যাটাক্সিয়া, হ্যাঁ, এটা একটা অটোজোমাল রিসেসিভ এবং অটোজোমাল ডোমিনেন্ট। যেমন ফেডরিক অ্যাটাক্সিয়া আছে, এটা অটোজোমাল রিসেসিভ, আর নন ফেডরিক্স আছে অটোজোমাল ডোমিনেন্ট। তাহলে স্পাইনো সেরিবেলার অ্যাটাক্সিয়া যেটা, সেটাতে কিন্তু তোমার হেরিডিটারি অ্যাটাক্সিয়া, এটাকে আমরা বলি হেরিডিটারি অ্যাটাক্সিয়া। হেরিডিটারি অ্যাটাক্সিয়া কিন্তু তোমার পেশেন্টের ক্রনিক বাইলেটারাল সেরিবেলার সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করে। তাহলে এটা কোনো মতেই ভোলা যাবে না। তাহলে বাইলেটারাল ক্রনিক সেরিবেলার যদি লেশনের কজ বলা হয়, তাহলে আমরা বলবো যে সেরিবেলার হেরিডিটারি অ্যাটাক্সিয়া, হেরিডিটারি অ্যাটাক্সিয়া বা স্পাইনো সেরিবেলার অ্যাটাক্সিয়া, যেটা ফেডরিক নন ফেডরিক দুটোই আছে। তারপর আমরা বলতে পারি যে তোমার ভিটামিন বি টুয়েলভ ডিফিসিয়েন্সি। আর একটা খুবই ইম্পর্টেন্ট কজ আছে ক্রনিক সেরিবেলার, সেটা হচ্ছে নিউরোসিফিলিস। নিউরোসিফিলিসে আমরা বলছিলাম, নিউরোসিফিলিসে কিন্তু ক্রনিক সেরিবেলার ডিজেনারেশন হয়। ঠিক আছে, নিউরোসিফিলিস, এটা অবশ্যই মনে রাখতে হবে টেবিল স্টাডি। হ্যাঁ, এটাতে কিন্তু অবশ্যই হবে। আচ্ছা, এছাড়া হচ্ছে অ্যান্টিগ্লেডিয়ান অ্যান্টিবডি সিনড্রোম, বা আমরা সিলিয়াক ডিজিজ যেটা পাই, অ্যান্টিগ্লেডিয়ান অ্যান্টিবডি, হ্যাঁ, হাইপোথাইরয়েডিজম। তাহলে এগুলো মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে একটা ক্রনিক সেরিব্রাল ডিজেনারেশনের পেশেন্ট আসলে, তাহলে তাদেরকে কিন্তু ওইভাবে ইভ্যালুয়েট করতে হবে যে তার হাইপোথাইরয়েডিজম আছে কিনা, তার অ্যান্টিগ্লেডিয়ান অ্যান্টিবডি পজিটিভ কিনা, ঠিক আছে, তার নিউরোসিফিলিস আছে কিনা, ঠিক আছে, তার ভিডিআরএল করতে হবে, টিপিএইচ করতে হবে, ঠিক আছে, তার ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, তার সেরিবেলার সে ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, হ্যাঁ, ফ্যামিলিতে হিস্ট্রি অফ প্যারেন্টাল কনসিউনিটি, অটোজোমাল রিসেসিভ ডিজিজ যেটা হয় সেটা, হ্যাঁ, সেগুলো আছে কিনা। তাহলে এইগুলো হচ্ছে তোমার কজ। তাহলে আমরা বললাম যে ইপসিল্যাটারাল আর বাইল্যাটারাল। ইপসিল্যাটারালের মধ্যে একুট, সাবএকুট, ক্রনিক, বাইল্যাটারালের মধ্যে একুট, সাবএকুট, ক্রনিক। সুন্দর করে ইয়ে করছি, তোমাদের যদি মনে না থাকে তোমরা হেরিজনে আবার বের করে কয়েকবার দেখলেই হয়ে যাবে, এটা খুব কঠিন কিছু না। আচ্ছা, এবার আসো যে ট্রিটমেন্ট অফ ক্রনিক নিউরোপ্যাথিক পেন, এটা বলে দিছি, ট্রিটমেন্ট অফ ক্রনিক নিউরোপ্যাথিক পেন এটা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এবার আসি মোস্ট ডেঞ্জারাস কমপ্লিকেশন অফ গুলেনবারি সিনড্রোম। আচ্ছা, এটা আমার মনে হয় তোমরা গুলেনবারি সিনড্রোমের ক্লাস হয়ে গেছে, এটা আমার মনে হয় আমার যারা ক্লাস করছো সবাই জানো এটা। আমি খুব গুরুত্ব দিয়ে বলেছি যে মোস্ট ডেঞ্জারাস কমপ্লিকেশন যদি আমরা বলি, দুইটা কমপ্লিকেশন বলতেই হবে। এক নম্বর হচ্ছে যে রেসপিরেটরি ফেইলর, ঠিক আছে, এটা হচ্ছে যে রেসপিরেটরি ফেইলর হবে ডিউ টু উইকনেস অফ রেসপিরেটরি মাসল।
ডায়াফ্রাম এবং আদার রেসপিরেটরি যেগুলো মাসল আছে, ইন্টারকোস্টাল মাসল, এটার জন্য আমাদের রেসপিরেটরি ফেলিওর ভেরি ডেঞ্জারাস। পেশেন্টকে এই জন্য আইসিইউ নিতে হয়, অনেক অনেক গুলেনবারি সিনড্রোমের পেশেন্টকে আইসিইউ নিতে হয় এবং পোটেনশিয়ালি রিভার্সিবল কজ, মানে একদম তুমি চিকিৎসা দিলে একদম ভালো হয়ে যাবে। আচ্ছা, মোস্ট ডেঞ্জারাস একটা হচ্ছে এইটা তোমার হচ্ছে রেসপিরেটরি ফেলিওর। হ্যাঁ, 2 নম্বর আরেকটা বলতেই হবে, শুধু একটা বলে কিন্তু হবে না। রেসপিরেটরি ফেলিওর বললে আমার মনে হয় এটা হবে না, আরেকটা বলতেই হবে, সেটা হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি, অটোনমিক নিউরোপ্যাথি বা ডিসঅটোনমিয়া। ডিসঅটোনমিয়া এটা বলতেই হবে, এটা না বললে হবে না, বিকজ এটাও কিন্তু সিরিয়াস একটা কমপ্লিকেশন, ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। বিকজ ডিসঅটোনমিয়াতে আমরা জানি যে কার্ডিয়াক যে কমপ্লিকেশন গুলো হয় এটা মারাত্মক ডেঞ্জারাস। তাহলে কার্ডিয়াক কি কি হতে পারে অটোনমিক নিউরোপ্যাথিতে? কার্ডিয়াক তো আমাদের আমরা জানি যে রেস্টিং ট্যাকিকার্ডিয়া হতে পারে, হ্যাঁ, স্লিপিং ঘুমের মধ্যে ট্যাকিকার্ডিয়া হতে পারে, ঠিক আছে, ফ্লাকচুয়েশন অফ ব্লাড প্রেশার, এগুলো খুব বেশি ডেঞ্জারাস না। মোস্ট ডেঞ্জারাস যেটা, সেটা হচ্ছে যে আমাদের যেমন তোমার ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে, ভেন্টিকুলার ফিব্রিলেশন, ঠিক আছে, ভেন্টিকুলার অ্যাসিস্টল, এগুলো কিন্তু একদম মানে মানে সাডেন ডেথ, পেশেন্টের সাডেন ডেথ হয়। তাহলে অটোনমিক নিউরোপ্যাথি হলে কিন্তু পেশেন্টের ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া হতে পারে, ভেন্টিকুলার অ্যাসিস্টল হতে পারে, ঠিক আছে, তারপর তোমার ভেন্টিকুলার ফিব্রিলেশন হতে পারে। তাহলে ভিএফ, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া এন্ড ভেন্টিকুলার ফিব্রিলেশন, মোস্ট ডেঞ্জারাস কমপ্লিকেশন। এটা বাদ দিলে হবে না। তাহলে আমাদের অবশ্যই বলতে হবে একটা যে রেসপিরেটরি ফেলিওর, আর একটা হচ্ছে যে তোমার অটোনমিক নিউরোপ্যাথি, এই দুটো বলতেই হবে। এছাড়া আরো যেগুলো হয়, যেমন তোমার ডিভিটি হয়ে পালমোনারি, মানে পেশেন্ট যদি প্যারালাইজ লিম হয়, পেশেন্টের যদি লিমটা, লোয়ার লিম ধরো প্যারালাইজড হয়ে আছে, পাটা নড়াচড়া করতেছে না, তাহলে ওখানে ভেনাস স্টেসিস হবে, ভেনাস স্টেসিস হয়ে ডিপ ভেনাস থ্রোম্বোসিস হবে, তাই না? ডিভিটি, ডিপ ভেনাস থ্রোম্বোসিস কি হয়, ডিবি ভেনাস থ্রোম্বাসটা ছুটে যেয়ে আমাদের লাংসে চলে যাবে, লাংসে গেলে পালমোনারি এম্বোলিজম, ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম। যদি লার্জ থ্রোম্বাস হয় আমাদের, বিশেষ করে যদি থাইয়ের ভেইনে, যেগুলো বড় ভেইন আছে, পপলিটিয়াল ভেইনে, এগুলোতে যদি লার্জ থ্রোম্বাস হয়, তাহলে এটা যদি চলে যায়, তাহলে কিন্তু ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম হতে পারে। সেই জন্য আমরা অনেক সময় কিন্তু গুলেনবারি সিনড্রোমের পেশেন্টকে আমরা প্রোফাইলেকটিক হেপারিন দিই কিন্তু, হ্যাঁ, প্রোফাইলেকটিক হেপারিন, যারা বিশেষ করে যাদের পা একেবারেই দুর্বল থাকে এবং যাদের দেখা যায় যে এরকম বয়স্ক মানুষ, হ্যাঁ, যে ডিভিটি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, তাদেরকে প্রোফাইলেকটিক ডোজে 40 মিলিগ্রাম ডেইলি আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন দিই। আচ্ছা, তাহলে মোর ডেঞ্জারাস গেল কমপ্লিকেশন। আচ্ছা আচ্ছা, হোয়াট আর দ্য ক্রেনিয়াল নার্ভ কনসার্নড উইথ আই? আচ্ছা, গুড, ভেরি গুড কোশ্চেন। হোয়াট আর দ্য ক্রেনিয়াল নার্ভ কনসার্ন উইথ আই? তাহলে আমাদের ক্রেনিয়াল নার্ভ চোখের সাথে সম্পর্কিত ক্রেনিয়াল নার্ভ গুলো কি, তাই না? একটা হচ্ছে অপটিক নার্ভ, যেটা দিয়ে আমরা দেখি, এটাকে তো বলতেই হবে যে অপটিক নার্ভ চোখের মূল জিনিস, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে অপটিক নার্ভ, আমরা চোখ দিয়ে দেখি, যে সেই নার্ভ যদি না থাকে, অপটিক নার্ভ না হলে সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ আমরা বলি, হ্যাঁ। বাট আইবল মুভমেন্ট, কনসার্ন উইথ দ্য আই মুভমেন্টের সাথে যদি চিন্তা করি, কারণ আই, চোখ থাকলো, চোখ যদি আমরা না নাড়াতে পারি, সে চোখের কিন্তু মূল্য নেই, তাই না? চোখের তাহলে তুমি দেখবো কেমন করে, উপরে দেখবো কিভাবে, পাশে দেখবো কিভাবে, তাই না? সামনাসামনি শুধু দেখতে পাবো, কিন্তু সেটা দিয়ে আমাদের কাজ চলবে না কিন্তু, এবং তখন আমাদের অনেক সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের যেটা আমাদের কনসার্ন উইথ, যদি হোয়াট আর দ্য ক্রেনিয়াল নার্ভ কনসার্ন উইথ আই মুভমেন্ট বলি, তাহলে হচ্ছে তোমার আমরা 3টা ক্রেনিয়াল নার্ভের কথা বলবো। এটা হচ্ছে থার্ড, ফোর্থ এন্ড সিক্স, ঠিক আছে, ওকুলোমোটর, ট্রক্লিয়ার আর অ্যাবডুসেন, 3টা নার্ভের কথা বলতে হবে, ঠিক আছে। ওকুলোমোটর থার্ড নার্ভ, ঠিক আছে, ট্রক্লিয়ার মানে ফোর্থ নার্ভ এবং অ্যাবডুসেন সিক্স নার্ভ, 3টা বলতে হবে। এবং কোন কোন মাসলকে, এক্সট্রা অকুলার মাসল, থার্ড নার্ভ যে সাপ্লাই দেয়, যে আপার আইলিড কে সাপ্লাই দেয়, আপার আইলিড, যে থার্ড নার্ভ পলসি হয়, তাহলে কি হয়, টোসিস হয়, তাই না? টোসিস হয়। আচ্ছা, টোসিস হয় এবং তোমার থার্ড নার্ভ, এছাড়া থার্ড নার্ভ ওকুলার ক্রেনিয়াল নার্ভ, যেটা ওকুলোমোটর নার্ভ, আরো ক্রেনিয়াল নার্ভকে সাপ্লাই দেয়, হ্যাঁ, এক্সট্রা ওকুলার মাসলকে সাপ্লাই দেয়, এক্সেপ্ট তোমার ল্যাটারাল রেকটাস এবং সুপিরিয়র অবলিক। ল্যাটারাল রেকটাস এবং সুপিরিয়র অবলিক ছাড়া, যেমন তোমার আমাদের কাছে মিডিয়াল রেকটাস আছে, ইনফিরিয়র রেকটাস আছে, হ্যাঁ, ইনফিরিয়র অবলিক আছে, ঠিক আছে। তো এগুলো সবগুলোকেই তোমার সাপ্লাই দেয় কিন্তু, ঠিক আছে, মানে এক্সেপ্ট তোমার ল্যাটারাল রেকটাস এবং
সুপিরিয়র অবলিক, এই দুটাকে ছাড়া সবগুলোকেই এক্সট্রা অকুলার মাসলগুলোকে সাপ্লাই দেয় ক্রেনিয়াল, থার্ড ক্রেনিয়াল নার্ভ। ঠিক আছে, আর ফোর্থ ক্রেনিয়াল নার্ভ কাকে দেয়? ফোর্থ ক্রেনিয়াল নার্ভ দেয় তোমার সুপিরিয়র অবলিককে সাপ্লাই দেয়, সুপিরিয়র অবলিক। ঠিক আছে, সুপিরিয়র অবলিককে সাপ্লাই দেয় এই ফোর্থ ক্রেনিয়াল নার্ভ। এই জন্য সুপিরিয়র অবলিককে সাপ্লাই দেওয়ার জন্য ফোর্থ ক্রেনিয়াল নার্ভ আমাদের নিচের দিকে তাকাই, যেমন বই পড়ার সময়, সিঁড়ি দিয়ে নামার সময়, সিঁড়ি দেখার সময় আমাদের সমস্যা হয় ফোর্থ ক্রেনিয়াল নার্ভে, তখন আমাদের ডিপ্লোপিয়া হয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর সিক্স ক্রেনিয়াল নার্ভ সাপ্লাই দেয় কাকে? ল্যাটারাল রেক্টাস। তো ল্যাটারাল রেক্টাস যদি উইক হয়, প্যারালাইসিস হয়, সিক্স ক্রেনিয়াল নার্ভ যদি উইকনেস ডেভেলপ করে, তাহলে আমাদের চোখ কি কোন দিকে থাকবে? তাহলে মিডিয়াল কনভার্জেন্স, মিডিয়াল স্কুইন্ট হবে পেশেন্টের, চোখটা মিডিয়ালি থাকবে, এইরকম মিডিয়াল তেরা হবে, চোখের ভিতরের দিকে তেরা হয়ে থাকবে। ঠিক আছে, ল্যাটারাল রেক্টাস উইক, তাহলে মিডিয়াল রেক্টাস টেনে নিয়ে মিডিয়ালি চোখটাকে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে কনভার্জেন্ট স্কুইন্ট হবে পেশেন্টের, এটাকে আমরা বলি কনভার্জেন্ট স্কুইন্ট। হ্যাঁ, স্কুইনটা কনভার্জেন্ট, চোখটা ভিতরের দিকে ঢুকে যাবে। ঠিক আছে, সিক্স নার্ভ পরিস্থিতি বা অ্যাবডুসেন নার্ভ পরিস্থিতি, তাহলে এটা হবে। হ্যাঁ, আচ্ছা, এছাড়াও কিন্তু তুমি যেটা বলছো যে আরেকটা সুন্দর প্রশ্ন, মানে এটা বলা আছে যে থার্ড নার্ভ কিন্তু আবার ইন্ট্রাওকুলার মাসল কিছু আছে কিন্তু, যেমন সিলিয়ারি মাসল আছে। হ্যাঁ, সিলিয়ারি মাসলকে সাপ্লাই দেয় কিন্তু। আর স্ফিংটার পিপিলি, চোখের ভিতরে দুইটা মাসল আছে, একটা সিলিয়ারি মাসল যেটা লেন্সকে সাসপেন্ড করে রাখে সিলিয়ারি মাসল দিয়ে, হ্যাঁ, আর একটা হচ্ছে যে তোমার স্ফিংটার পিপিলি, যেটা আমাদের স্ফিংটার পিপিলকে, স্ফিংটার পিপিলি মানে পিপিলকে তোমার কনস্ট্রিক্ট করে যেটা। ঠিক আছে, এটাও কিন্তু থার্ড নার্ভ সাপ্লাই দেয়। তাহলে থার্ড নার্ভ সাপ্লাই দেয় ইন্ট্রাওকুলার মাসল দুইটাকে, একটা স্ফিংটার পিপিলি আর একটা হচ্ছে তোমার সিলিয়ারি মাসল। আর এক্সট্রাকুলার মাসলকে সাপ্লাই দেয় অল এক্সট্রাকুলার মাসল এক্সেপ্ট তোমার ল্যাটারাল রেক্টাস এন্ড সুপিরিয়র অবলিক। ল্যাটারাল রেক্টাস আর সুপিরিয়র অবলিক ছাড়া বাকি কি থাকে? মিডিয়াল রেক্টাস থাকে, সুপিরিয়র রেক্টাস থাকে, ইনফিরিয়র রেক্টাস থাকে, ইনফিরিয়র অবলিক থাকে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে মিডিয়াল রেক্টাস, সুপিরিয়র রেক্টাস, ইনফিরিয়র রেক্টাস এবং ইনফিরিয়র অবলিক, চারটা মাসলকে সাপ্লাই দেয় এক্সট্রাকুলার মাসলকে। এবং আরেকটা দেয় লেভিটর পালপেবল সুপিরিয়র অফ আপার আইলিড, আপার আইলিডে একটা মাসল আছে লেভিটর পালপেবল সুপিরিয়র, সেটাকেও সাপ্লাই দেয়, এটা বলতে হবে। আচ্ছা, এরপরে কোশ্চিন আছে, এরপরে আসে কোশ্চিন আছে সিনারিও অফ ডিপ্লোপিয়া অর কজ অফ ডিপ্লোপিয়া। আচ্ছা, সুন্দর কোশ্চিন করছো, এটা একটা কজ সিনারিও, মানে ডিপ্লোপিয়া নিয়ে খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, ডিপ্লোপিয়া, তাহলে ডিপ্লোপিয়া হয় কেন? ডিপ্লোপিয়া হবে যে আমাদের যদি এক্সট্রা অকুলার মাসল উইকনেস হয় ডিউ টু এনি কজ। হ্যাঁ, ডিপ্লোপিয়া সাধারণত কিন্তু দুই চোখে দেখার সময় ডিপ্লোপিয়া হয়, এক চোখে ডিপ্লোপিয়া, মনোকুলার ডিপ্লোপিয়া কিন্তু আনলাইকলি, একেবারে হয় না। এটা কথার কথা হতে পারে, যেমন কর্নিয়াল অ্যাব্রেশন হলে হতে পারে, কর্নিয়াল আলসারে হতে পারে, কর্নিয়া ইরোশন হলে হতে পারে, কর্নিয়াল ওপাসিটি হলে হতে পারে। হ্যাঁ, এক চোখ দিয়ে দুইটা দেখা, এক চোখ বন্ধ করে এক চোখ দিয়ে যদি এভাবে দেখি, তাহলে দুইটা দেখা সাধারণত যায় না। ডিপ্লোপিয়া কখন হয়? ডিপ্লোপিয়া হয় যখন আমরা দুই চোখ দিয়ে দেখি। ঠিক আছে, কেন ডিপ্লোপিয়া হয়? তাহলে ডিপ্লোপিয়ার আগে সিনারিও যদি বলি, এটাকে মূল কথাটা বুঝতে হবে যে ডিপ্লোপিয়া কেন হয়, বা আমরা দুইটা চোখ তো আমরা দুইটা দেখি না, এটা আগে তাহলে জানতে হবে যে আমাদের দুইটা চোখ আছে, আমরা দুইটা দেখি না। ওয়াই? দুইটা চোখ দিয়ে দুইটা দেখি না কেন? কারণ আমাদের ভিজুয়াল অ্যাক্সিস কিন্তু একটা, আমাদের দুইটা চোখ ঠিকই, কিন্তু আমাদের দুইটা চোখের যে একটা পথ, হ্যাঁ, দুইজনার দুটি পথ দেখছে, দুটি দিকে বেঁকে না, একটা দিকে বেঁকে, দুই চোখের দুইটা পথ একটা রাস্তায় চলে আসছে। ঠিক আছে, একটা রাস্তায়, দিস ইজ কল ভিজুয়াল অ্যাক্সিস। তাহলে আমাদের দুই চোখ দিয়ে আমরা যখন দেখি, আমাদের কিন্তু অ্যাক্সিস থাকে, এই জন্য আমরা কিন্তু দুই চোখে দিয়ে একটা জিনিসকে একটা দেখি। ঠিক আছে, তো এই জন্য আমাদের আমাদের কিন্তু নর্মাল, আমরা যারা নর্মাল পার্সন, আমরা যারা সুস্থ মানুষ, আমাদের কিন্তু ডিপ্লোপিয়া হয় না। তাহলে ডিপ্লোপিয়া কখন হবে? তাহলে আমাদের যদি এক্সিসের সমস্যা হয়, ভিজুয়াল এক্সিসটা যেন যদি দুই চোখে দুইটা হয়ে যায়, তাহলে ভিজুয়াল এক্সিস যদি দুই চোখে দুইটা হতে গেলে কি হতে হবে? তাহলে মাসলের উইকনেস হতে হবে, তাই না? এক্সট্রা অকুলার মাসল গুলো যদি যে কোনো কারণে উইক হয়, তাহলেই আমাদের ভিজুয়াল এক্সিস দুইটা হয়ে যাবে, এবং আমরা তখন একটা জিনিসকে দুইটা দেখব। ঠিক আছে, তো দিস ইজ কল ডিপ্লোপিয়া। ক্লিয়ার? তাহলে দুইটা জিনিসকে আমরা যদি একটা জিনিসকে যদি দুইটা দেখি, তাহলে আমাদের মাসল গুলো, এক্সট্রা অকুলার মাসল আমরা যেটা বললাম যে আমাদের রেকটাস মাসল, সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, হ্যাঁ, সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক, মিডিয়াল রেকটাস, ল্যাটারাল রেকটাস, হ্যাঁ, চারটে রেকটাস আছে, দুইটা অবলিক মাসল আছে। তো সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, মিডিয়াল রেকটাস, ল্যাটারাল রেকটাস, আর তোমার সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক, এই মাসল গুলোর যদি যে কোনো মাসল উইক হয়, যদি
এক্সট্রাকুলার মাসল যদি উইক হয় তাহলে আমরা কিন্তু ডিপ্লোপিয়া হবে আমাদের। তাহলে আমাদের জানতে হবে যে এগুলো কেন হয় উইক। তাহলে একটা হচ্ছে তুমি এখনই বললে, আমরা জানলাম যে থার্ড ফোর্থ সিক্স নার্ভ এই মাসলগুলোকে সাপ্লাই দেয়। তাহলে থার্ড ফোর্থ সিক্স নার্ভে যদি প্যাথোলজি হয় তাহলে ডিপ্লোপিয়া হবে। আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে আর ডিপ্লোপিয়া কি কারণে হতে পারে? ডিপ্লোপিয়া কি তাহলে এই থার্ড ফোর্থ সিক্স নার্ভ পলসি দ্বারা হবে না? অবশ্যই হবে, আরো অনেক কন্ডিশনে হয়। তাহলে আর কি কি কন্ডিশনে হয়? আর যেটা কন্ডিশনে হয় সেটা হচ্ছে যে তোমার পেশেন্টের তোমার এক্সট্রাকুলার মাসল উইকনেস ডিউ টু এনি কজ, অন্য কজে হতে পারে। ঠিক আছে, যেমন তোমার একটা মাসল ট্রমার কারণে একটা ধরো যে মাসল উইক হয়ে গেছে, ছিঁড়ে গেছে, বা মাসলটা কাজ করতেছে না। যেমন একটা চোখে আঘাত পেয়েছে, একটু ঘুষি মারছে, রাইট চোখের ল্যাটারাল রেকটাস মাসলটা ছিঁড়ে গেছে। হ্যাঁ, ল্যাটারাল রেকটাস গেলে তো মিডিয়াল স্প্লিন্ট হবে, তাহলে পেশেন্ট কিন্তু দুইটা দেবে। ঠিক আছে, ইভেন পার্শিয়ালি যদি ছিঁড়ে যায়, পার্শিয়াল মাসলটা যদি অর্ধেকও ছিঁড়ে যায়, তাহলে মাসলটা প্যারালাইজ, হাফ প্যারালাইজড হয়ে যাবে। তখন তাহলে তার এক্সিস কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্সিস চেঞ্জ হয়ে দুইটা এক্সিস হবে, রাইট আইয়ের একটা এক্সিস, লেফট আইয়ের একটা এক্সিস, এবং তখন আমরা দুইটা দেখবো। ঠিক আছে, তার ট্রমার কারণে হতে পারে। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট আমি বলছি যে হয় যেটা মাইস্থেনিক গ্রেভিস। মাইস্থেনিক গ্রেভিস মাসল নিউরোমাসকুলার জাংশন ডিজিজ, এখানে মাসল উইকনেস হয়। ঠিক আছে, মাসল উইকনেস হয়, এই কারণে তোমার মাইস্থেনিক গ্রেভিসেও কিন্তু তোমার ডিপ্লোপিয়া হয়। হ্যাঁ, এছাড়া যে কোনো কারণ, আর এই নার্ভ পলসিগুলোর যে কোনো কারণ, অথবা যেমন স্নেক বাইট, সাপ কামড়ালেও আমাদের মাসল উইকনেস হয়, সেগুলোতে হতে পারে। হ্যাঁ, কিন্তু আমাদের যদি আমরা বলি যে আমাদের মায়োপ্যাথি, যেটা হেরিডিটারি মায়োপ্যাথি, আমাদের বলছি ওকুলোফেরেঞ্জিয়াল মায়োপ্যাথি, ওকুলার মায়োপ্যাথি, এগুলো হেরিডিটারি মায়োপ্যাথি, তাই না? এগুলোতে কিন্তু ধীরে ধীরে মাসলগুলো, এক্সট্রাগুলো মাসলগুলো কিন্তু প্যারালাইজড হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায় কিন্তু। হ্যাঁ, প্যারালাইজড হলে কিন্তু এটাতে কিন্তু ডিপ্লোপিয়া হয় না, মনে রাখবা। কেন হয় না? এটা খুবই ইন্টারেস্টিং যে স্যার এটা তো দুই চোখেরই তো মাসল দুর্বল হয়ে যাচ্ছে, মায়োপ্যাথিতে তো সব মাসল দুর্বল হয়ে যাচ্ছে, এবং ধীরে 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 এটা প্রোগ্রেসিভ, ক্রনিক অ্যান্ড প্রোগ্রেসিভ মাসল উইকনেস হয়। কিন্তু আমরা কিন্তু যে যে হেরিডিটারি যে মায়োপ্যাথি, যেমন তোমার ধরো যে ওকুলোফেরেঞ্জিয়াল মায়োপ্যাথি, কনজেনিটাল মায়োপ্যাথি, বা তোমার ওকুলার মায়োপ্যাথি, হ্যাঁ, অথবা তোমার ধরো যে আমাদের আরো একটা মাইটোকন্ড্রিয়াল মায়োপ্যাথি আছে, যেমন ক্রনিক প্রোগ্রেসিভ এক্সটার্নাল অপথ্যালমোপ্লাজিয়া, এখানেও তোমার মানে মাসল উইকনেস হয়। কিন্তু এটা হয় না কেন? কারণ এইটা কারণ যে এটা তোমার হেরিডিটারি মায়োপ্যাথিটা এমন ভাবে দুই চোখের এমন ভাবে উইক হয় যে একেবারে সিমেট্রিক্যালি দুই চোখ উইক হয়, দুই চোখ সমানভাবে দুই চোখের মাসল উইক করে। সব এই পাশে যতটুকু মিডিয়াল রেকটাস উইক, এই পাশে ততটুকু মিডিয়াল রেকটাস উইক, এই চোখে যতটুকু ল্যাটারাল রেকটাস উইক, এই চোখে ততটুকু ল্যাটারাল রেকটাস উইক, এই চোখে যতটুকু সুপিরিয়র অবলিক উইক, এই পাশে ততটুকু। এবং যত যে দিনে একইভাবে প্রোগ্রেস করে। সো দুই পাশের চোখের মাসলের যে পাওয়ার গুলো কিন্তু সিমেট্রিক্যালি কমতে থাকে। কমলে সেটা হয় কি, তোমার পেশেন্টের এক্সিস তখন আর চেঞ্জ হয় না। মাসল উইক হয় ঠিকই, কিন্তু এক্সিস দুটাই যেহেতু একই সাথে উইক হয়, এক্সিস আর চেঞ্জ হয়, তাহলে সেম সিঙ্গেল এক্সিস থাকে। তাহলে আমাদের এই কারণগুলোতে আমাদের বললাম যে ডিপ্লোপিয়া, কজ অফ ডিপ্লোপিয়া হচ্ছে থার্ড ফোর্থ সিক্স নার্ভ পলসি হবে, মাইস্থেনিক গ্রেভিস বলতে হবে, এবং মাসল উইকনেস ডিউ টু এনি কজ। বাট মাসল উইকনেস ডিউ টু হেরিডিটারি মাসকুলার ডিস্ট্রফি বা হেরিডিটারি মায়োপ্যাথি, এগুলোতে কিন্তু ডিপ্লোপিয়া হয় না, এটা মনে রাখবে। আচ্ছা, ফিচার অফ থার্ড নার্ভ পলসি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় ধরা হয়। ফিচার অফ থার্ড নার্ভ পলসি, ফিচার অফ থার্ড নার্ভ পলসির মধ্যে আসো, যে এক নম্বর হচ্ছে যে ফিচার অফ থার্ড নার্ভ পলসি আমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট, আমরা দূর থেকে দেখেও পেশেন্ট বুঝতে পারি যে না থার্ড নার্ভ পলসি। তাহলে কি হবে? থার্ড নার্ভ, আমি একটু আগে বলছি থার্ড নার্ভ কাকে কাকে সাপ্লাই দেয়। হ্যাঁ, থার্ড নার্ভের একটা হচ্ছে আপার আইলিডকে সাপ্লাই দেয়। তাহলে পেশেন্টের আমরা দেখবো কি, যে তার টোসিস থাকবে, তাই না? এদের কমপ্লিট টোসিস অথবা পার্শিয়াল টোসিস থাকবে। ঠিক আছে, যদি পার্শিয়ালি মানে থার্ড নার্ভ পলসি হয় তাহলে পার্শিয়াল টোসিস থাকবে, আর একটা হতে পারে যে কমপ্লিট টোসিস থাকতে পারে, তাই না? যদি কমপ্লিট থার্ড নার্ভ পলসি, কারণ আমরা জানি যে আপার আইলিডের দুইটা মাসল যদিও থাকে, একটা হচ্ছে লেভিটর সুপিরিয়র লেভিটর পালপেবল সুপিরিয়র, হ্যাঁ, আর একটা হচ্ছে যে মুলার মাসল। মুলার মাসলটা কিন্তু মাত্র 10 to 15% বাল্ক অফ আপার আইলিড কন্ট্রিবিউট করে। তো মুলার মাসলে কিন্তু অতটা ইয়ে থাকে। মেইন যে আমাদের আপার আইলিডের মাসল, সেটা হচ্ছে যে লেভিটর পালপেবল সুপিরিয়র।
লেবিডাল পালপেবল সুপিরিয়রিটি যদি থার্ড নার্ভ পোলস উইকনেস হয় তাহলে কমপ্লিট টোসিস হয়, কমপ্লিট উইকনেস হয়, তাহলে আমরা টোসিস পাবো। ঠিক আছে, টোসিস পেলে আমরা যখন টোসিস চোখের পাতাটা উঠাবো দেখবো যে আইবলটা ডিভাইডেড হবে আউটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। ঠিক আছে, দ্যাট মিনস টান দিয়ে তোমার ল্যাটারালি আনবে, এই জন্য ডাইভার্জেন্ট স্ক্রিন। চোখটা তোমার আউটওয়ার্ড হবে, বাইরের দিকে যাবে, আউটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড হবে। ডাউনওয়ার্ড কেন? বিকজ ইনফিরিয়র অবলিক এন্ড ইনফিরিয়র রেফ্লেক্সটা তোমার চোখটাকে নিচের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, আমরা টোসিস পাবো এবং চোখ তুলে দেখবো যে চোখটা আউটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড আছে, আউটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, অথবা ডাইভার্জেন্ট স্ক্রিন বলতে পারো। স্ক্রিনটা হবে ডাইভার্জেন্ট স্ক্রিন, চোখটা ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড, আউটওয়ার্ডে থাকবে বাইরের দিকে এবং ডাউনওয়ার্ড থাকবে। আচ্ছা, এরপরে আমরা দেখবো তার পিপিল দেখবো। পিপিল যদি দেখি, পিপিল আমি বলছি যে আমাদের ইন্ট্রাওকুলার মাসলকে থার্ড নার্ভ সাপ্লাই দেয়, সেটা কি স্ফিংক্টার পিপিল। তাহলে স্ফিংক্টার পিপিল যদি তোমার প্যারালাইজড হয় তাহলে কি হবে, পিপিল ডাইলেটেড হবে, পিপিল ডাইলেটেড থাকবে, পিপিল দেখবে যে বেশ ডাইলেট হয়ে যাচ্ছে, এবং তুমি যে লাইট খেলো লাইট রিফ্লেক্স লস্ট। কারণ কি, পিপিল তো কনস্ট্রিক্ট করতে পারবে না, লাইট যাবে ঠিকই কিন্তু লাইটের যে রেসপন্স রিয়াকশন, পিপিল কনস্ট্রিক্ট, লাইট পড়লে আমাদের কি হয়, পিপিল কনস্ট্রিক্ট করে, এটাকে আমরা বলি লাইট রিফ্লেক্স, তাই না, পিপিলারি রিফ্লেক্স, পিপিলারি রিফ্লেক্স বলি। হ্যাঁ, তো এই যে পিপিলারি রিফ্লেক্স আমাদের দুইটা নার্ভ ইনভলভমেন্ট থাকে, একটা সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ, লাইটটা যায়, এবং থার্ড নার্ভ দিয়ে ওই সিলিয়ারি মাসল এবং তোমার স্ফিংক্টার পিপিলি, এই দুটোকে আসে এবং এটা কন্ট্যাক্ট করে। ঠিক আছে, তাহলে পিপিলটা দেখো ডাইলেটেড এন্ড নট রিঅ্যাক্টিং টু লাইট, এটা হচ্ছে থার্ড নার্ভ পোলস ফিচার। এটা অবশ্যই বলতে হবে, এটা না বলতে পারলে হবে না, এটা একদম গ্রাজুয়েট লেভেল, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট সবাইকে এটা জানতে হবে। থার্ড নার্ভ পোলস দেখতে কেমন, হ্যাঁ, একটা তাহলে টোসিস থাকবে, চোখটা যদি উঠাই দেখবো চোখটা ডাইভার্জেন্ট স্ক্রিন অথবা চোখটা আউটওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড আছে, এবং পিপিলটা দেখবো যে তোমার ডাইলেটেড এন্ড নট রিঅ্যাক্টিং টু লাইট। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের আসি আমরা ফিচার অফ থার্ড নার্ভ পোলস, এরপর আসি আমরা জিসিএস, জিসিএস গ্লাসগো কমা স্কেল, তাই না, জিসিএস। আচ্ছা, জিসিএস তো তোমরা জানো, জিসিএস এগুলো, জিসিএস গ্লাসগো কমা স্কেল এটা পরীক্ষাতে আসে, রিটেন পরীক্ষায় আসে, ভাইভাতে ধরতে পারে, এবং পেশেন্ট যদি আমরা এটা কোমা পেশেন্টকে একটা অ্যাসেস করি, অ্যাসেসমেন্ট অফ দা কমাটোস পেশেন্ট, তাই না। এটা প্রথম যখন জিসিএস করা হয় তখন আসলে হেড ইনজুরির কারণে করা হয়েছিল। যাই হোক, এখন আমরা যে কোনো কমার পেশেন্টকে দেখি, আমরা তিনটা এখানে স্কেল আছে দিয়ে দেখি। হ্যাঁ, জিসিএস একটা হচ্ছে আই ওপেনিং, আই ওপেনিং আছে, তারপর মোটর রেসপন্স, বেস্ট মোটর রেসপন্স, আর বেস্ট ভার্বাল রেসপন্স। তাহলে আই ওপেনিংটা আমরা ই বলি, ই এম ভি, এইভাবে আমরা সংক্ষেপে লিখি, ই এম ভি। ইতে 4টা পয়েন্ট আছে, 4 পয়েন্ট, এম তে আছে 6টা পয়েন্ট, আর ভি তে আছে 5টা পয়েন্ট, 4, 6 আর 5 মোট 15টা পয়েন্ট আছে। তাহলে ফুল একটা স্কেল যদি আমরা দেখি, যে ফুল স্কোর হচ্ছে তোমার 15। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 1 থেকে 4, তারপরে এইভাবে আমি বলবো 1 থেকে 6 আছে, 1 থেকে 5। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে যদি আই ওপেনিং আমরা বলি, আই ওপেনিংটা হবে কেমন, যে স্পন্টেনিয়াস কোনো পেশেন্টকে আমরা একটা অজ্ঞানের রোগী বা কমাটোস পেশেন্ট মনে করতেছি, সাসপেক্ট করতেছি কমা পেশেন্ট, তাকে আমরা যদি বলি যে চোখ খোলেন, হ্যাঁ, চোখ খুলে না আমরা বলবো না, আমরা প্রথমে দেখবো যে স্পন্টেনিয়াস সে চোখ খুলে আছে কিনা। যদি স্পন্টেনিয়াস চোখ খুলে থাকে তাহলে সে পাবে 4 মার্ক, 4 পয়েন্ট। ঠিক আছে, যদি না স্পন্টেনিয়াস খুলে নেই, চোখ সে বন্ধ করে আছে, তো আমরা তখন তাকে মানে আই ওপেন টু স্পিচ আমরা বললাম যে চোখটা খোলেন, আমরা বলাতে সে চোখটা খুললো, তাহলে সে পাবে 3 পয়েন্ট। চোখ বন্ধ করে আছে কিন্তু চোখটা, যখন আমরা বললাম যে চোখটা খুলেন, তখন সে চোখ খুলছে, তাহলে সে পাবে 3 পয়েন্ট। কিন্তু আমরা বলার পরেও সে চোখ খুলতেছে না, তখন আমরা যদি আই ওপেন টু পেইন, যদি আমরা পেইনফুল স্টিমুলাস দেই,
যেগুলো আমরা অনেক একটা ব্যথা দিলাম, সুপ্রা অরবিটাল রিজিয়নে আমরা পেইনফুল স্টিমুলেশন দিলাম, পেইন দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে সে চোখ খুললো, তখন সে পাবে 2 পয়েন্ট। তাহলে তোমার যদি আমরা পেইনফুল স্টিমুলেশন, পেইনে যদি চোখ খোলে তাহলে 2 পয়েন্ট, আর যদি কোনোভাবেই চোখ না খোলে তাহলে 1 পয়েন্ট পাবে। ঠিক আছে, 1 পয়েন্ট। হুম, তাহলে এইটা হচ্ছে আই। তাহলে আই এর একটা স্পন্টেনিয়াস আই ওপেনিং হতে পারে, আই ওপেনিং টু ভয়েস মানে বাই স্পিচ, মানে তুমি ভয়েস বললা, বলাতে চোখ খুলছে। আই ওপেন টু পেইন, পেইনে যদি খুলে তাহলে 2 পয়েন্ট। আর একটা হচ্ছে যদি একেবারে নীল না খুলে, যদি পেইনফুল স্টিমুলেশনের পরেও খুলতেছে না, তাহলে আমরা বলবো তোমার যেটা তোমার 1 পয়েন্ট। ঠিক আছে, তাহলে যেটা হবে, ধরো যে আই ওপেন টু পেইন হয় তাহলে 2 পয়েন্ট, তাহলে E2 লিখে রাখলাম। এবার আসো এন, এন তো বেস্ট মোটর রেসপন্স। মোটর রেসপন্সটা আমরা দেখি যে প্রথমে আমরা বলি যে তাকে কমেন্ট করি, একটা ওবেস কমেন্ট, মোটর রেসপন্স দেখার জন্য হাত পা নাড়াচ্ছে কেমন, ওবেস কমেন্ট, কমেন্ট আমাদের ফলো করতে পারে কিনা। ওবেস কমেন্টের মধ্যে এখানে 6 পয়েন্ট আছে। প্রথমে ওবেস কমেন্ট, যদি পেশেন্ট কমেন্ট ওবেস করতে পারে, যেমন বলি যে ডান হাতটা উঠান, ডান হাত উঠালো, হ্যাঁ আচ্ছা, বাম হাতটা দিয়ে ডান কানটা ধরেন, বললো জিহ্বাটা দেখান, এই যে কমেন্ট করতেছি, কমেন্ট সে ফলো করতেছে, ওবেস কমেন্ট। ঠিক আছে, তাহলে যদি ওবেস কমেন্ট যদি করতে পারে তাহলে আমরা বলবো যে তোমার এটা হবে 6 পয়েন্ট, তাই না? আচ্ছা, তারপরে তোমার 2 নম্বর হচ্ছে যে যদি এটা দেখালো কমেন্ট ফলো করতে পারছে না, তাহলে সে যদি থাকে এমন যে তোমার নেক্সট হবে যে তোমার, আমরা দেখবো যে সে তোমার লোকালাইজ পেইন, পেইনকে লোকালাইজ করতে পারতেছে। আমরা বললাম যে কোথায় ব্যথা, বা একটা ব্যথা দেখালাম, ওই জায়গায় ব্যথা দিয়ে বলছি কোথায় ব্যথা পাচ্ছেন, তো পায়ে ব্যথা পাচ্ছি, পায়ের আঙুলে চাপ দিলাম, অথবা ধরো যে এই যে আমরা অরিকলে চাপ দিলাম, হ্যাঁ, এক্সটার্নাল অরিকলে জোরে চাপ দিয়ে বললাম কোথায় ব্যথা পাচ্ছেন, বাম কানে ব্যথা পাচ্ছি, হ্যাঁ। তো লোকালাইজ পেইন যদি লোকালাইজ করতে পারে তাহলে পাবে 5 পয়েন্ট, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা যদি পেইনফুল একটা স্টিমুলেশন দেই, কিন্তু পেইন লোকালাইজ করতে পারতেছে না, কিন্তু তোমার পাটাকে উইথড্র করতেছে, পাটাকে সরাই নিচ্ছে, পেইন দিলে তো সরাই নিবে, হ্যাঁ, হাতে চাপ দিচ্ছি, সে হাতটাকে উইথড্র করে দিচ্ছে, উইথড্রল যদি রেসপন্স হয় তাহলে এটা বলবো যে সে পাবে 4। ঠিক আছে, এরপরে হচ্ছে যে অ্যাবনর্মাল ফ্লেকশন থাকবে, তার ফ্লেকশন, অ্যাবনর্মাল ফ্লেকশন পজিশন, হাতের পজিশনটা অ্যাবনর্মাল ফ্লেক্স, এরকম ফ্লেক্স করে আছে। ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যাবনর্মাল ফ্লেকশন মানে সেটা ইন্টারনাল রোটেশন হয়ে থাকবে, আর অ্যাবনর্মাল এক্সটেনশন, হ্যাঁ, এইভাবে উল্টা হয়ে থাকবে। এটা হচ্ছে 2, অ্যাবনর্মাল ফ্লেকশন হচ্ছে 3, অ্যাবনর্মাল এক্সটেনশন 2, আর হচ্ছে নন, নন মানে কিছুই নেই, এটা না থাকে তাহলে 1 পয়েন্ট। ঠিক আছে, মোটর রেসপন্স আমরা 6টা পেলাম। এবার হচ্ছে বেস্ট ভার্বাল রেসপন্স, ভার্বাল রেসপন্স হচ্ছে 5টা। 5টার মধ্যে কি কি আছে? 5টার মধ্যে হচ্ছে যে আমাদের প্রথমে আমরা দেখবো যে পেশেন্টে ওরিয়েন্টেড কিনা, ওরিয়েন্টেশন দেখবো যে ফুললি ওরিয়েন্টেড, ওরিয়েন্টেশন কেমন, অ্যাবাউট টাইম, প্লেস এন্ড পারসন, যে এখন কি বার, কয় তারিখ, ঠিক আছে, টাইম, প্লেস, এখন কোথায় আছেন, হাসপাতালে আছেন, বাসায় আছেন, হ্যাঁ, কয়তলায় আছেন, ঠিক আছে, এইভাবে বললাম। প্লেস এন্ড পারসন, পারসন মানে আশেপাশে, আমি কে, ডাক্তার, হ্যাঁ, পাশে কে, হ্যাঁ, ঠিক আছে, এই যে মেডিকেল স্টুডেন্ট, ঠিক আছে, আত্মীয় কে চিনতে পারতেছি না, টাইম, প্লেস এন্ড পারসন, এটাকে যদি চিনতে পারে তাহলে 5 পয়েন্ট পাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমার 2 নম্বর হচ্ছে যে তোমার এটা গেল ওরিয়েন্টেশন, তারপরে হচ্ছে কনফিউজ, পেশেন্ট দেখা গেল কনফিউশন, কিছু কিছু জিনিস ঠিক বলতে পারতেছে, কিছু কিছু ভুল বলতেছে, এটাকে বলি আমরা কনফিউশন। কনফিউশন হলে সে 4 পয়েন্ট পাবে। কনফিউজড, কিছু জিনিস ঠিক বললো, যেমন দেখা গেল যে সে একটা মানুষকে চিনছে ঠিকই কিন্তু জায়গাটা চিনতে পারেনি, তাহলে এটাকে আমরা বলবো কনফিউজড, মানে মাঝে মাঝে ঠিক বলতেছে, মাঝে মাঝে ঠিক নাই, বা কিছু কিছু ঠিক বলছে, কিছু কিছু ঠিক বলছে না, তাহলে কনফিউজড, হ্যাঁ। আচ্ছা, তারপরে তোমার তোমার ইনঅ্যাপ্রোপ্রিয়েট তোমার সেন্টেন্স বলতেছে, যেমন সেন্টেন্স বলতেছে কিন্তু উল্টাপাল্টা সেন্টেন্স, ঠিক আছে, এটা হলে তোমার হবে 3 পয়েন্ট, হ্যাঁ। কনফিউজ মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স, আর এরপরে হবে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, শব্দ, কথাটা বলতেছে কিন্তু কোনো মিনিংলেস কথা, শব্দগুলো, হ্যাঁ, মিনিংলেস, এটা হচ্ছে 3। আর হচ্ছে একটা হচ্ছে ইনকম্প্রেহেন্সিভ ওয়ার্ড,
ইনকমপ্রেহেন্সিভ ওয়ার্ড মানে গঙ্গানো মতো হবে, মানে কোনো ওয়ার্ড মানে মিনিংফুল ওয়ার্ড বলবে না, কিন্তু গঙ্গানো ওয়ার্ড বলতে পারবে না, সে গঙ্গাচ্ছে হয়তো শব্দ বলতেছে আর কোনো সাউন্ডই করতেছে না, সেটা হচ্ছে ওয়ান। তাহলে আমরা এইভাবে ই এম ভি, ই ধরো যে আমরা পেলাম 2, এম পেলাম 4, আর ভিতে পেলাম 3, তাহলে 4 3 7 আর 2 9। তাহলে এই যে তারা আমাদের হলো জিসিএস স্কেল হলো কত, 9। এক লাখ বছর আজকে, ঠিক আছে। তাহলে একটা ফুল ওরিয়েন্টেড পার্সন, যাদের একদম একদম নর্মাল পার্সনের জিসিএস কত হবে, 15। হ্যাঁ, আর একজন একদম মৃত মানুষের জিসিএস কত হবে, 3 মিনিমাম স্কোর, কারণ মিনিমাম স্কোর কিন্তু প্রত্যেকটাতে এক এক করে হলে 3 হবে কিন্তু, হ্যাঁ। তাহলে মিনিমাম স্কোর 3, ম্যাক্সিমাম স্কোর 15, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে মাইল্ড কোমা পেশেন্ট কাকে বলি, যাদের ইয়ে হচ্ছে তোমার 12 থেকে 15, তাদের আমরা বলি পেশেন্ট যদি কমায় থাকে এবং জিসিএস যদি 12 থেকে 15 হয়, তাহলে আমরা সেটাকে বলবো মাইল্ড, হ্যাঁ। আচ্ছা, তারপরে যদি মোডারেট, কোনটা মোডারেট কোমা পেশেন্ট, সেটা হচ্ছে যে 9 থেকে 11, 9 10 11 এই তিনটা, এটা মোডারেট তোমার কোমা পেশেন্ট। আর সিভিয়ার কোমা পেশেন্ট আমরা বলি 8 এর বিলো, 8 এন্ড বিলো, এটাকে বলি আমরা সিভিয়ার। এটা সিভিয়ারিটিকে যদি ইয়ে করি আমরা এইভাবে ভাগ করবো, তাহলে তোমার কমার হচ্ছে 3 থেকে 3 এর নিচে তো হবেই না, 3 থেকে 8 পর্যন্ত কিন্তু সিভিয়ার কমা, ঠিক আছে। 9 থেকে 11 পর্যন্ত মোডারেট কমা, আর তোমার মাইল্ড কমা হবে, ঠিক আছে। মাইল্ড কমা হচ্ছে তোমার 12 থেকে 12 13 14 15, 15টা কমার, যেহেতু আমরা মনে করতেছি কমা পেশেন্ট, তাহলে 15 হলেও সেই কমাটা হতে পারে। আচ্ছা, তাহলে জিপিএস গেল। এবার সব ইমিউনোলজিক্যাল কজ অফ নিউরোলজিক্যাল ডিজিজ, জিবিএস সিআইডি। আমি একটু আগে বলছি ইমিউনোলজিক্যাল কজ অফ নিউরোলজিক্যাল ডিজিজ প্রচুর আছে। ইমিউনোলজিক্যাল কজ আমরা যেমন পড়ছি আগে, নিউরোলজিতে বেশ কিছু আছে। ভিটামিন ডি দিয়ে আমরা ইয়ে করি, ভিটামিন ভি তে ভাস্কুলার, হ্যাঁ, ভি আই তে ইনফেকশন, ঠিক আছে। ভাস্কুলার মানে স্ট্রোক, আই তে ইনফেকশন মানে মেনিনজাইটিস এনকেফালাইটিস, টি তে ট্রমা টিউমার, হ্যাঁ, টি এতে তোমার অটোইমিউন, ওই যে অটোইমিউন, এতে অটোইমিউন, অটোইমিউন মানে এতে অটোইমিউন মানে ইমিউনোলজিক্যাল ডিজিজ। তাহলে ইমিউনোলজিক্যাল ডিজিজ আছে ইনভলভিং দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ইমিউনোলজিক্যাল ডিজিজ ইনভলভিং দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে পেরিফেরাল নিউরোপ্যাথি করে, যেটা ইমিউনোলজিক্যাল ডিজিজ, সেটা তো আমরা বলছি যে জিবিএস আর সিআইডিপি দুইটা পেরিফেরাল নিউরোপ্যাথি আছে। এছাড়া নিউরোমাসকুলার ডিজিজ আছে আমাদের, যেমন মাইসথেনিক গ্র্যাভিস, এটাও একটা ইমিউনোলজিক্যাল ডিজিজ, ঠিক আছে, ইমিউনোলজিক্যাল কজ, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আমাদের প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম গুলো কিন্তু ইমিউনোলজিক্যাল, ঠিক আছে, পেরিফেরাল। আচ্ছা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আছে যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, ক্লাসিক কজ আমরা যদি বলি ইমিউনোলজিক্যাল কজ, হ্যাঁ। তারপর আছে একুট ডিসেমিনেটেড এনকেফালোমাইলাইটিস, আমরা সংক্ষেপে বলি অ্যাডেন, এডিইএম, হ্যাঁ, একুট ডিসেমিনেটেড এনকেফালোমাইলাইটিস, এগুলো কিন্তু ইমিউনোলজিক্যাল কজ, নিউরোলজিক্যাল ডিজিজ, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখছো জিবিএস এআইডিপি সিআইডিপি, হ্যাঁ, জিবিএস এআইডিপি আর সিআইডিপি। আচ্ছা, জিবিএস এআইডিপি আর সিআইডিপি, জিবিএস আর এআইডিপি এই দুটোর মধ্যে পার্থক্য কি, জিবিএস আর এআইডিপি? জিবিএস আর এআইডিপি হচ্ছে কিছুই না, জিবিএস একটা ব্রড টার্ম, ঠিক আছে। জিবিএস এর আমরা বলছি যে একটা তোমার জেনারেলাইজ 4টা টাইপ আছে, কমন টাইপ 4টা, সেটা একটা 4টার মধ্যে একটা আছে এআইডিপি, একটা আছে তোমার আমান, হ্যাঁ, ঠিক আছে, একুট একজোনাল মোটর নিউরোপ্যাথি, আমসান আছে একুট একজোনাল মোটর সেন্সরি নিউরোপ্যাথি, আর একটা আছে মিলার মিলার ফিশার, ঠিক আছে, মিলার ফিশার ভেরিয়েন্ট টাইপ, ঠিক আছে। 4টা তাহলে টাইপ জিবিএস এর, তার মধ্যে কমন যেটা সেটা হচ্ছে এআইডিপি, ঠিক আছে। আর সিআইডিপিটা একেবারে আলাদা একটা জিনিস, আলাদা এন্টিটি, ঠিক আছে, এটা আমরা পরে বলবো এখন, হ্যাঁ। তাহলে হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ জিবিএস, তাহলে আমার মনে হয় এখানে উত্তরটা চাইছে যে অ্যানাদার নেম অফ জিবিএস ইজ এআইডিপি, ঠিক আছে। মানে এআইডিপিটাকেও আমরা, মানে যদিও জিবিএস এ আরো কয়েকটা টাইপ আছে, ঠিক আছে, যেমন আছে আমান আছে, আমসান আছে, মিলার ফিশার আছে, কিন্তু এআইডিপিটা কমন তো। ইউরোপে এআইডিপিটা আমাদের বলা হয় যে 80%, ইউরোপ আমেরিকা। আমাদের সাবকন্টিনেন্টে চীনে, ইন্ডিয়া এবং বাংলাদেশ, পাকিস্তান,
আমাদের এই এলাকায় কিন্তু এআইডিপির মধ্যে জিবিএস এর মধ্যে এআইডিপি 60%। এখানে কিন্তু আমানটা বেশি, আমান আমসানটা একটু বেশি, মানে ইউরোপের চেয়ে। ঠিক আছে। সো হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ জিবিএস, এটা মানে শুনতে যাচ্ছে যে এআইডি। ঠিক আছে। আচ্ছা, ডিফারেন্স বিটুইন এআইডিপি এন্ড সিআইডিপি, ভেরি গুড, খুব ভালো প্রশ্ন একটা, এটা পরীক্ষা দেওয়া, বিশেষ করে পরিবেশন পরীক্ষা দেওয়া হয়। হ্যাঁ, তাহলে আমরা যদি ক্লিনিকে বলি, এ তে মানে একুট ইনফ্লেমেটরি ডিমাইরেটিং পলিনিউরো রেডিকুলোপ্যাথি, আর সিআইডিপি মানে ক্রনিক ইনফ্লেমেটরি ডিমাইরেটিং পলিনিউরো। একটা হচ্ছে একুট প্রেজেন্টেশন হবে, একটা ক্রনিক প্রেজেন্টেশন। তাহলে প্রেজেন্টেশন আমরা যদি বলি যে একটা কোর্স অফ দ্য ডিজিজ যদি আমরা বলি, তাহলে একটা হবে অবশ্যই এটা প্রোগ্রেস করবে এআইডিপিটা নট মোর দেন 4 উইকস। 4 উইকস এর বেশি যদি প্রোগ্রেস করে তাহলে এটাকে আমরা ওআইডিপি বা জিবিএস বলবোই না, বলা যাবেই না। হ্যাঁ, এটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া থেকে আউট হয়ে যাবে। এটা ম্যাক্সিমাম 4 সপ্তাহ পর্যন্ত প্রোগ্রেস করে। একটা শুরু হয়ে গেছে, মনে করো উইকনেস শুরু হয়েছে, এটা 4 সপ্তাহ, 5 সপ্তাহ, 6 সপ্তাহে প্রোগ্রেস করতেছে, ইট ইজ নট জিবিএস অর ইট ইজ নট এআইডিপি, ইট ইজ আদার দ্যান জিবিএস অর এআইডিপি, অন্য কিছু হতে পারে। এটা অন্য নিউরোপ্যাথি, অসংখ্য নিউরোপ্যাথি আছে, ভাস্কুলাইটিক নিউরোপ্যাথি আছে, টক্সিন হতে পারে, মেটাবলিক হতে পারে, ডায়াবেটিক হতে পারে, অন্য অনেক নিউরোপ্যাথি সেগুলো হতে পারে, বাট ইট ইজ নট জিবিএস। তার মানে জিবিএস এর একটা ক্রাইটেরিয়া বলতে গেলে যে তোমাকে এটা 4 সপ্তাহের বেশি এক্সটেন্ড করা যাবে না। হুম। আচ্ছা, আর সিআইডিপিটা অবশ্যই তোমাকে মোর দেন 8 উইকস হতে হবে। ঠিক আছে। তাহলে এটা মোর দেন অবশ্যই 8 উইকস ডিউরেশনটা হতে হবে, ডিউরেশনটা কিন্তু অবশ্যই 8 সপ্তাহের বেশি হতে হবে। ঠিক আছে, এটা একটা ডিফারেন্স, খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 4 সপ্তাহের বেশি প্রোগ্রেস করতে পারে না, আর এটা হচ্ছে 8 সপ্তাহের বেশি প্রোগ্রেস করতেই হবে। তুমি 8 সপ্তাহের বেশি প্রোগ্রেস না হলে সিআইডিপি বলতে পারবে না। সিআইডিপি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যেই আছে যে এটা 8 সপ্তাহের বেশি প্রোগ্রেশন হতেই হবে। ঠিক আছে। তাহলে 8 সপ্তাহের বেশি প্রোগ্রেস না করলে তো আমরা এটাকে সিআইডিপি বলতে পারবো না। তাহলে মাঝে যে সময়টা থাকলো, তাহলে এটা কি হবে? এটা আসলে এটা একটা মানে ফ্ল্যাকচুয়েটিং টাইম, এই সময়টাকে আমরা কোনোটাই ধরি না, মানে সিআইডিপি বলা যাবে না। এটা 8 সপ্তাহ পরে যদি প্রোগ্রেস করে তখন আমরা বলবো। ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি আরেকটা চিন্তা করি, তোমরা জানো যে এআইডিপি তে তোমার যে উইকনেসটা থাকে, হ্যাঁ, যে যদি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বিশেষ করে আমান টাইপের মানে এআইডিপি হয়, তাহলে দেখা যায় যে 3-4 সপ্তাহের মধ্যে মাসল ওয়াস্টিং হয় কিন্তু। বাট ইন কেস অফ সিআইডিপি তে যদি তুমি 4 মাস 6 মাস পরে পেশেন্টকে এক্সামিন করো, দেখবা যে মানে ডিসপ্রপোর্শনেট মাসল ওয়াস্টিং, তোমার যদি আমরা কিসের সাথে, উইকনেসের সাথে যদি কম্পেয়ার করি, হ্যাঁ, যে উইকনেস যতটা তার সাথে মাসল ওয়াস্টিং কিন্তু কম ইন কেস অফ সিআইডিপি তে। ইন কেস অফ সিআইডিপি তে তোমার ডিসপ্রপোর্শনেট মাসল ওয়াস্টিং হবে। হ্যাঁ, ঠিক আছে, মানে তোমার ইন প্রপোর্শন টু উইকনেস। বাট ইন কেস অফ এআইডিপি তে পার্টিকুলারলি দ্য আমান আমসান যদি হয়, দেখা যায় 3-4 সপ্তাহের মধ্যে একদম গ্রস মাসল ওয়াস্টিং হয়ে যায়, সিগনিফিকেন্ট মাসল ওয়াস্টিং হয়ে যায়। আচ্ছা, তুমি যদি এক্সামিন করে দেখো মাসল ওয়াস্টিং পাবো একটা জিনিস, তাহলে জিবি আফটার, যদি আমরা বলি যে আফটার 4 উইকস জিবিএস এ মাসল ওয়াস্টিং কিন্তু কমন, সিআইডিপি তে মাসল ওয়াস্টিং রেয়ার, এটা একটা কথা। আচ্ছা, 3 নম্বর আমরা যদি আসি, যে আমরা জানি এর আগে বলছি যে এআইডিপি তে বা গুলেনবারি সিনড্রোমে আমাদের যে পেরিফেরাল নিউরোপ্যাথির সাথে আমাদের ক্রেনিয়াল নার্ভও ইনভলভমেন্ট হয়, তাই না? মানে সিমেট্রিক্যাল লিম্ব উইকনেসের সাথে ক্রেনিয়াল নার্ভ, বিশেষ করে ডাইফেসিয়াল উইকনেস, বাইল্যাটারাল ফেসিয়াল নার্ভ পলসি হয়। অনেক সময় ইউনিল্যাটারালও থাকতে পারে, 50% ক্ষেত্রে থাকে কিন্তু, তাই না? 50% ক্ষেত্রে কিন্তু বাইল্যাটারাল ফেসিয়াল উইকনেস থাকতে পারে ইন কেস অফ এআইডিপি। এআইডিপি তে তাহলে ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হয়, মনে রাখবো। এছাড়া বালবার ইনভলভমেন্টও হতে পারে, বাট ইন কেস অফ সিআইডিপি তে ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট ভেরি রেয়ার, ভেরি আনকমন, আনইউজুয়াল। আচ্ছা, তাহলে ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট কমন ইন এআইডিপি অর জিবিএস, ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট আনকমন ইন সিআইডিপি। আচ্ছা, এবার আসো যে আমরা যদি বলি যে ইনভেস্টিগেশন করি, ইনভেস্টিগেশন করতে গেলে আমরা যদি নার্ভ বায়োপসি করি, নার্ভ বায়োপসি করে দেখবো যে ইন কেস অফ এআইডিপি তে আমরা দেখবো ফিচার অফ ডিমাইলিনেশন আর্লি স্টেজ, এবং তারপরে যদি পেশেন্ট রিকভার করে, রিকভারি স্টেজে দেখবো ফিচার অফ ডিমাইলিনেশনের পরে রিমাইলিনেশন হচ্ছে। বাট ইন কেস অফ সিআইডিপি তে যেটা হয় যে তোমার
রিকারেন্ট ডিমাইলিনেশন ফলোড বাই ডিমাইলিনেশন। রিকারেন্ট এখানে শুধু হয় একবার, এখানে হয় রিকারেন্ট ডিমাইলিনেশন এন্ড ডিমাইলিনেশন বলে তোমার হয় কি যে বারবার যখন একবার একবার ডিমাইলিনেশন হবে ফলোড বাই ডিমাইলিনেশন হয়ে তোমার আমাদের অনিয়ন বাল্ব অ্যাপিয়ারেন্স হয়। সিআইডিপি তে অনিয়ন বাল্ব মানে পেঁয়াজের খোসা যেমন একটার পর একটা খুললে পাওয়া যায়, তুমি নার্ভ বায়োপসি করলে দেখবো যে মাইলিন গুলো একটার পর একটা অনেকবার মাল্টিপল বারবার মাইলিন শিট তৈরি, রিমাইলিনেশন গুলো অনেকবার হচ্ছে। কেন একবার ডিমাইলিনেশন হয় আবার ডিমাইলিনেশন হয় আবার ডিমাইলিনেশন হয় আবার ডিমাইলিনেশন সিআইডিপি তে, বাট এআইডিপি তে কিন্তু সেটা হয় না। হ্যাঁ, এআইডিপি তে তুমি একবার সিঙ্গেল ডিমাইলিনেশন পেতে পারো। আচ্ছা, এই জন্য সিআইডিপি তে যেটা পাই আমরা নার্ভ থিবেন পাবো, নার্ভ গুলো ঠিক হয়ে যায়। ইন কেস অফ সিআইডিপি তে নার্ভ ঠিক হয়ে যাবে কিন্তু, হ্যাঁ নার্ভটা ঠিক হয়ে যায়। ঠিক আছে, নার্ভ ঠিক নয় ডিউ টু রিকারেন্ট রিপিটেড তোমার ডিমাইলিনেশন এন্ড রিমাইলিনেশনের ফলে নার্ভ থিকেন ইন কমন ইন তোমার সিআইডিপি বাট নট আনকমন ইন জিবিএস অর এআইডিপি। এআইডিপি তে নার্ভ থিকেন থাকবে না। ঠিক আছে, আচ্ছা আরেকটা হচ্ছে ট্রিটমেন্ট আসো ট্রিটমেন্ট আছে স্টেরয়েড হ্যাজ নো রোল ইন ম্যানেজমেন্ট অফ এআইডিপি অর জিবিএস। ওকে, এটা তো তোমরা জানো আমরা পড়ছি। তাহলে স্পেসিফিক ট্রিটমেন্ট কি জিবিএস এর আইভিআইভি অথবা প্লাজমা থেরাপি, এবং এটা আমাদের 2 সপ্তাহের মধ্যে দিতে হয়, তাই না? বাট ইন কেস অফ সিআইডিপি তে স্টেরয়েড ইজ দা তোমার বেস অফ দা ট্রিটমেন্ট, মানে মূল ট্রিটমেন্ট কিন্তু স্টেরয়েড। এখানে আমরা আইভিআইভি বা প্লাজমা থেরাপি আমরা করতে পারি, কিছু কিছু কন্ডিশন আছে ইন্ডিকেশন আছে, বাট মূল সুর যেটা মূল মানে কথা ম্যানেজমেন্টের মূল বেস মূল ঔষধ সেটা হচ্ছে স্টেরয়েড। তাহলে ট্রিটমেন্টটা দেখো ডিফারেন্স। হ্যাঁ, তাহলে এআইডিপি তে স্টেরয়েড হ্যাজ নো রোল ইন এআইডিপি বাট স্টেরয়েড ইজ কমনলি ইউজ ইন বা স্টেরয়েড ইজ দ্য বেস অফ দ্য ট্রিটমেন্ট অফ সিআইডিপি। ঠিক আছে, আচ্ছা কিন্তু তারপরে কেন তাহলে ডিফারেন্স বলা হয়? তার মানে অনেক কিছুই কিন্তু তোমার কমন থাকে, কিন্তু ডিফারেন্স যদিও আছে কমন কিন্তু কিছু থাকে। তো কমন গুলো একটু বলি। কমনের মধ্যে একটা দুইটাই হচ্ছে একটা ডিমাইনেটিং ডিজিজ, যদিও এগুলোর কিছু একজনাল ভেরিয়েন্ট আছে এআইডিপি বা জিবিএস এর, কিন্তু আমি বলছি যে 80% বা আমাদের এশিয়াতে 60% কিন্তু এআইডিপি ডিমাইনেটিং, বাট এটা একুট যদিও কিন্তু এটা ডিমাইনেটিং নিউরোপ্যাথি, এটাও কিন্তু ডিমাইনেটিং, দুইটাই ডিমাইনেটিং নিউরোপ্যাথি। ঠিক আছে, আচ্ছা আমরা যদি সিএসএফ স্টাডি করি, সিএসএফ এ কিন্তু দুইটাতেই দেখা যায় যে অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসিশন থাকে। ঠিক আছে, দুইটাতেই অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসিশন। অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসিশন মানে হচ্ছে কি জিনিস আমি পরে বলবো এখন। হ্যাঁ, তারপর দুইটাতেই থাকবে। ঠিক আছে, আচ্ছা আর তোমার যদি আমরা নার্ভ কন্ডাকশন স্টাডি করি, নার্ভ কন্ডাকশন স্টাডিতে কিন্তু দুটোর ফিচারই অনেক সময় একই রকম থাকে, কিন্তু এটা খুব ডিফিকাল্ট, মানে তোমার এনসিএস করে আলাদা করা খুবই কঠিন। ঠিক আছে, এনসিএস বা নার্ভ কন্ডাকশন স্টাডি ফাইন্ডিংটা কিন্তু দুটাতেই একরকম হয়, কারণ দুটাতেই তোমার কন্ডাকশন ব্লক থাকে, দুটাতেই প্যাসিভ ডিমাইলিনেশন হয়, তো কন্ডাকশন ব্লক থাকে, তারপর ভেলোসিটি কমে যায় ডিউ টু ইনভলভমেন্ট অফ দ্য মাইলিন শিট। ঠিক আছে, তো এইটাই হচ্ছে তোমার সিমিলারিটি এন্ড ডিফারেন্স। ডিফারেন্সটা আমরা বলবো যে একটা হচ্ছে যে কোর্স অফ ইলনেস, কোর্সটা ডিজিজ কোর্স একটা মোর লেস দেন 4 উইকস প্রোগ্রেস করবে, এটা হচ্ছে মোর দেন 8 উইকস। 2 নম্বর হচ্ছে যে তোমার এখানে তোমার হচ্ছে যে মাসল ওয়াস্টিং থাকবে কমন ইন কেস অফ এআইডিপি, বিশেষ করে পার্টিকুলারলি দা আমার আমসান টাইপের। হ্যাঁ, এআইডিপি না হলে আমার আমসান হয়, বাট ইন কেস অফ সিআইডিপি তে তোমার ডিসপ্রপোর্শনেট মাসল ওয়াস্টিং হয়, কিন্তু মাসল উইকনেস যত থাকে বা যতদিন ধরে থাকে সেইভাবে ওয়াস্টিং হয় না, বিকজ এটা তো মাইলিন শীতের দিয়ে একজন ঠিক থাকে, তো এই জন্য ওয়াস্টিং হয়। আচ্ছা, আর একটা হচ্ছে যে তোমার ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট আনকমন ইন সিআইডিপি বাট কমন ইন জিবিএস। ঠিক আছে, আর একটা হচ্ছে যে তোমার ট্রিটমেন্ট স্টেরয়েড steroid has no role in management is AIDP or GBS. Steroid is strongly recommended in management of CIDP. What is the another name of GBS which should I মনে হচ্ছে AIDP হবে? What is albuminocytological dissociation? Albuminocytological dissociation দুইটাই হয় AIDP এবং CIDP তে।
এআইডিপি এবং সিআইডিপি দুইটাতেই কিন্তু অ্যালবুমিনের সাইটোলজিক্যাল ডিজিটেশন। আচ্ছা, তো অ্যালবুমিনের সাইটোলজিক্যাল ডিজিটেশন কি জিনিস? যে তোমার দেখা যায় যে সিএসএফ স্টাডি করলে সিএসএফ এ অ্যালবুমিন বেড়ে গেছে অনেক, কিন্তু সেল কাউন্ট বাড়েনি। কারণ হচ্ছে আমাদের কমন যে ডিজিজ গুলো আছে, যেমন মেনিনজাইটিস বলো, এনকেফালাইটিস বলো, বা আদার যে ডিজিজ আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিজিজ, সেগুলোতে কিন্তু যখন অ্যালবুমিন এবং সেল কাউন্ট দুইটা অ্যাসোসিয়েশন বাড়ে, মানে সেল যেমন বাড়ে বা অ্যালবুমিন যে হারে বাড়ে সেলও সেই হারে বাড়ে। অ্যালবুমিন যদি বেশি বাড়ে সেলও বেশি বাড়ে, অ্যালবুমিন যদি কম বাড়ে তাহলে সেলও কম বাড়ে। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যালবুমিনের সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন, অ্যাসোসিয়েশন। কিন্তু বাট ইন কেস অফ গুলেন বারে সিনড্রোম বা জিবিএস অথবা সিআইডিপি দুটাতেই কিন্তু অ্যালবুমিনের সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন হয়। তার মানে কি, অ্যালবুমিন বেড়ে যায় অনেক, কিন্তু এখানে অ্যালবুমিন কিন্তু বাড়ে 1 গ্রাম পর্যন্ত বাড়তে পারে, যদিও 45 মিলিগ্রাম নর্মাল, লেস দেন 45 মিলিগ্রাম বা 15 টু 45 মিলিগ্রাম পর্যন্ত নর্মালি থাকে আমাদের অ্যালবুমিন। বাট দেখা যায় যে অনেক সময় জিবিএস এর পেশেন্টের তোমার 1 গ্রাম, 500, 100, 200, 300 গ্রাম, হ্যাঁ 400, ইভেন 1000 মিলিগ্রাম পর্যন্ত বাড়তে পারে, বাট সেল কাউন্ট লেস দেন 10। হ্যাঁ, সিআইডিপি তেও কিন্তু অনেকটা এরকম, সিআইডিপি তেও তোমার, বাট একটা জিনিস মনে রাখবা, এআইডিপি তে কিন্তু প্রোটিন অনেক বেশি বাড়ে, সিআইডিপি তে কিন্তু প্রোটিন অত বেশি বাড়ে না। অনেক সময় দেখা গেল 700-800 জিবিএস এ পাবা, বাট সিআইডিপি তে হয়তো 100, 150, 200 এরকম। হ্যাঁ, তারপরেও কিন্তু ওই দুটাই থাকে, মানে দুটাতেই তোমার অ্যালবুমিনের সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন থাকে। এখানে ডিসোসিয়েশন মানে যে অ্যালবুমিনের বাড়ে কিন্তু সেল কাউন্ট বাড়বে না, সেল কাউন্ট লেস দেন 10 থাকে কিন্তু বোথ জিবিএস এন্ড সিআইডিপি। বাট ইন কেস অফ তোমার জিবিএস এ, তোমার সরি, ইন কেস অফ জিবিএস এন্ড সিআইডিপি তে অ্যালবুমিনটা বেড়ে যায়, অনেক অনেক বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো অনেক শেষের পথে আছে। একটা, আচ্ছা, সরি ফর ইন্টারাপশন। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ পোস্ট এনকেফালাইটিক সিনড্রোম, তাই না? পোস্ট এনকেফালাইটিক সিনড্রোম মানে সিকুয়েলি অফ এনকেফালাইটিস। একটা পেশেন্টের এনকেফালাইটিস হয়ে গেছে, তার ব্রেন ড্যামেজ হয়ে গেছে, হ্যাঁ, তারপরে কিন্তু পেশেন্ট বেঁচে থাকে, তাই না? বেঁচে থাকার পরে কিছু কিছু জিনিস থাকে তার, সেটাকে বলা হয় পোস্ট এনকেফালাইটিক সিনড্রোম। আসলে এটা ঠিক আছে, এটা আসলে একটা মানে আমাদের পোস্ট এনকেফালাইটিক সিনড্রোম এটা একেবারে মানে খুব এস্টাবলিশ টার্ম না কিন্তু। তবে আমাদের স্যাররা এটা ইউজ করে অনেক সময়, এই জন্য আমাদের মনে হয় প্রশ্ন করা হয়েছে যে যে আফটার রিকভারিং ফ্রম এনকেফালাইটিস পেশেন্ট পারসিস্ট সাম সিমটমস, হ্যাঁ, ইজ নোন এজ পোস্ট এনকেফালাইটিক সিমটম। এর মধ্যে কি রকম কি কি থাকে? আচ্ছা, কিছু সিমটম গুলো কি থাকবে, একটা হচ্ছে তোমার আসো, একটা যে তার তোমার পেশেন্ট রিকভারি ফ্রম কমা, যে পেশেন্ট কমায় থাকে, কমা থেকে কতটুকু রিকভারি করছে, যেমন আগে ছিল জিসিএস 8, এখন পেশেন্টের জিসিএস কেমন, জিসিএস এখন হয়তো তার 15 আছে, সে এখন সবকিছু চেনে কিন্তু তার মেমোরি লস হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, অথবা তার ধরো যে তার প্রিসেন্টাল জাইরাস ইনভলভমেন্ট ছিল, তাহলে তার কি হবে? প্রিসেন্টাল জাইরাস ইনভলভমেন্ট হলে তার হয়তো মোটর উইকনেস থাকবে, রাইট সাইডের প্রিসেন্টাল জাইরাস উইক ছিল, তাহলে লেফট আপার লিম এন্ড লোয়ার লিম ইনভলভমেন্ট থাকবে। ঠিক আছে, টেম্পোরাল লোব ইনভলভমেন্ট ছিল, তাহলে তার মেমোরি লস থাকবে, তাই না? ফ্রন্টাল লোব ইনভলভমেন্ট আছে, থাকলে তার কিরম থাকবে? তার সাইকেট্রিক প্রবলেম হবে, ফ্রন্টাল লোব সিনড্রোম, তার উইথড্রল সিনড্রোম থাকবে, স্পিংটার ইনভলভমেন্ট থাকবে, ইউরিনারি ইনকন্টিনেন্স থাকবে। ঠিক আছে, সাইকেট্রিক সিমটম দেখা দিবে। হ্যাঁ, এগুলো হচ্ছে পোস্ট এনকেফালাইটিস সিনড্রোম। তার মানে এটা স্পেসিফিক কোনো একেবারে স্পেসিফিক ইয়ে না যে তোমার এই ইয়ে থাকবে, এক এক পেশেন্টের এক এক ভাবে ইয়ে থাকবে, যেটা ডিপেন্ড করবে যে এনকেফালাইটিস কোন কোন পার্টকে ইনভলভ করছে।
এনকেফালাইটিস যদি তোমার টেম্পোরাল লোবকে ইনভলভ করে তাহলে মেমোরি লস, টেম্পোরাল লোবে আমরা জানি মেমোরি ইয়ে থাকে, কিছু সাইকিয়াট্রিক ক্রিয়াও থাকে টেম্পোরাল লোবে, ঠিক আছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে পোস্ট এনকেফালাইটিস সিনড্রোম। অনেক সময় পোস্ট এনকেফালাইটিসের পরে হাইপার সেক্সুয়ালিটি হয়, হ্যাঁ, কিছু কিছু জায়গায় ইনভলভমেন্ট হওয়ার কারণে, বিশেষ করে লিম্বিক সিস্টেম ইনভলভমেন্টের জন্য এরকম অনেক এরকম থাকতে পারে। ফ্রন্টাল লোব সিনড্রোম যেটা হতে পারে, গেটের প্রবলেম হতে পারে, গেট অ্যাপ্রাক্সিয়া হতে পারে, হ্যাঁ, ইউরিনারি ইনকন্টিনেন্স বা ইউরিনারি মানে আনঅ্যাওয়ার অ্যাবাউট মানে ইউরিন, হ্যাঁ, সোশ্যাল উইথড্র হয়, ঠিক আছে, অ্যাপেথি থাকে, এগুলো হতে পারে। আবার অনেক সময় ভায়োলেন্ট হয়, বিহেভিয়ারাল চেঞ্জ হয়, এগুলো ইনকেফালাইটিস, পোস্ট ইনকেফালাইটিস। আচ্ছা, পেশেন্ট উইথ ট্রান্সভার্স মাইলাইটিস কোয়াড্রিপ্লেজিয়া লেভেল, লেশনের লেভেল কোথায়? আচ্ছা, ট্রান্সভার্স মাইলাইটিস মানে ট্রান্সভার্স মাইলাইটিস মানে তোমার ইনফ্লামেশন অফ দ্য স্পাইনাল কর্ড, ঠিক আছে। স্পাইনাল কর্ডে যদি মাইলাইটিস বলি আমরা, ব্রেনে লেশন হলে বলি এনকেফালাইটিস, স্পাইনাল কর্ডে হলে বলি মাইলাইটিস, নার্ভ রুটে হলে বলি রেডিকুলোপ্যাথি, প্লেক্সাসে হলে প্লেক্সোপ্যাথি, হ্যাঁ, তারপর নার্ভে হলে বলি নিউরোপ্যাথি, ঠিক আছে। নিউরোমাসকুলার জাংশনে হলে নিউরোমাসকুলার জাংশন ডিজিজ, মাসুলে হলে বলি মায়োপ্যাথি, তাই না। স্পাইনাল কর্ডে লেশন হলে আমরা বলি এটাকে মাইলাইটিস, ঠিক আছে। তো এই ট্রান্সভার্স মাইলাইটিস এটা ইডিওপ্যাথিক হতে পারে বা পোস্ট ইনফেকশাস হয় বা ভাইরাল মাইলাইটিস হতে পারে। তো আমাদের যদি হয় তাহলে কোয়াড্রিপ্লেজিয়া হয়, প্যারাপ্লেজিয়া হতে পারে, কিন্তু নট কোয়াড্রিপ্লেজিয়া হবে এমন কথা না, প্যারাপ্লেজিয়া হয়। তো এটা বের করা অবশ্যই করতে হবে, লেশনের লেভেল কোথায় আমরা ক্লিনিক্যালি বের করতে পারি পেশেন্টকে এক্সামিন করে। তাহলে একটা ট্রান্সভার্স মাইলাইটিস পেশেন্ট বা স্পাইনাল কর্ড সিনড্রোম, স্পাইনাল কর্ডের লেশন হলে পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করে? সাধারণত লোয়ার লিব প্যারাপ্লেজিয়া অথবা কোয়াড্রিপ্লেজিয়া নিয়ে প্রেজেন্ট করে, তাই না। এর সাথে তোমার স্পিংটার ইনভলভমেন্ট থাকে, স্পিংটার মানে ব্লাডার, বাউল ব্লাডার ইনভলভমেন্ট। স্পিংটার হলে তোমার যদি হয়, যদি স্পাইনাল শকে না থাকে তাহলে ইউরিনারি আর্জেন্সি, হেজিটেন্সি, আর্জি ইনকন্টিনেন্স এরকম থাকবে। আর যদি স্পাইনাল শকে থাকে তাহলে তোমার রিটেনশন থাকবে। আচ্ছা, আর একটা যেটা মেইন থাকে সেটা হচ্ছে সেন্সরি লেভেল থাকে, ডেফিনিট সেন্সরি লেভেল, ঠিক আছে। তাহলে লেভেল কোথায়, এটা সেন্সরি লেভেল দিয়ে বের করতে হবে। সেন্সরি লেভেল দিয়ে আমরা বের করব যে তোমার কোন লেভেলে তোমার ইয়ে হয়ে গেছে। তো সেন্সরি লেভেল আমরা জানি, যদি ডার্মাটম জানি ট্রাঙ্কে, তাহলে তুমি জানতে পারবা যে অবশ্যই ইজিলি বের করা যাবে যে তার কোথায় লেশন। আচ্ছা, এখন আমি যদি দেখি যে তার সেন্সরি লেভেল, কোয়াড্রিপ্লেজিয়ার পেশেন্টের সেন্সরি লেভেল তোমার যে দেখা গেল যে তার তোমার সার্ভাইকেল 3-তে বা সার্ভাইকেল 4-এ সেগমেন্টে, ঠিক আছে। সার্ভাইভ 4 কোনটা জায়গায় আমরা জানি, সার্ভাইকেল 4-এ যেটা ইনারিয়া, ঠিক আছে। আর এখান থেকে শুরু করে এখানে আসবে সার্ভাইকেল ডার্মাটম, তোমরা যদি দেখো ছবিতে দেখবা, ঠিক আছে। তাহলে আমরা যদি সার্ভাইকেল 4 যদি চিন্তা করি, তাহলে আমরা সার্ভাইকেল 4 হলে তোমার লেশন ওই সার্ভাইকেল 4 সেগমেন্টে লেশন হয়ে গেছে, লেশন লেভেল যদি পাই, হ্যাঁ, তাহলে ভার্টিব্রা লেভেল অনেক সময় আমাদের ধরে যে সার্ভাইকেল 7 লেশন, সার্ভাইকেল 3 লেশন, 3rd সার্ভাইকেল সেগমেন্টে লেশন, ভার্টিব্রা কোনটা, হ্যাঁ, এইটা ধরা হয় ভার্টিব্রা তাহলে একটা কম হবে, ভার্টিব্রা হবে সেকেন্ড, মানে ভার্টিব্রায় আমাদের সার্ভাইকেলে আমরা একটা ভার্টিব্রা যোগ ইয়ে করতে হবে, মাইনাস করতে হবে সেগমেন্টের সাথে। আগে সেগমেন্ট বের করে যদি ভার্টিব্রা অনেক হলে কোন ভার্টিব্রা লেভেলের লেশন, তার মানে তো আমাদের তো ইমেজিং করতে হবে, তাই আমরা কোন ভার্টিব্রা লেভেলে ইমেজিং করবো, তাহলে ওইটা মাইনাস করতে হবে একটা, তাহলে থার্ড হলে সেকেন্ড ভার্টিব্রা লেভেল। আবার যদি দেখি যে 6 সার্ভাইকেল লেভেলের লেশন, 6 মানে হচ্ছে তোমার এই যে এই আঙ্গুলের হাতের এইটা 6 সার্ভাইকেল, 6 সার্ভাইকেল হলে তোমার ভার্টিব্রা হবে 5 সার্ভাইকেল ভার্টিব্রা, ঠিক আছে। তাহলে ভার্টিব্রা থেকে তোমাদের ওই সেগমেন্ট স্পাইনাল মানে ডার্মাটম বের করার এটা কিন্তু হিসাবটা মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট যে কত। তাহলে যদি আমাদের ইয়েতে সার্ভাইকেল সেগমেন্টে লেশন হয়, তাহলে আমাদের মাইনাস করতে হবে 1 সার্ভাইকেল, ঠিক আছে, ভার্টিব্রা লেভেল বের করতে হবে। মানে সেগমেন্ট যদি তুমি বের করো তাহলে ভার্টিব্রা লেভেল 1 মাইনাস করতে হবে। যেমন তোমার যদি 6 নম্বর সার্ভাইকেল হয় তাহলে ভার্টিব্রা হবে 5। আচ্ছা, আপার ডরসাল যদি হয়, আপার ডরসাল যদি আমরা বলি তাহলে তোমাকে 2 মাইনাস করতে হবে। যেমন থোরাসিক আমি যদি বলি যে আপার ডরসাল থোরাসিক 4 সেগমেন্ট পেলাম আমরা, থোরাসিক 4 হচ্ছে কোনটা, নিপল, থোরাসিক 4 কিন্তু আমাদের নিপল, হ্যাঁ, জিপিএসটার নাম হচ্ছে থোরাসিক 6, হ্যাঁ।
বা ডরসাল, এটাকে ডরসাল বা থোরাসিক বলা হয়। নিপলে যদি আমরা ইলেশন পাই লেভেলটা, সেন্সরি লেভেল যদি আমরা নিপলে পাই, তাহলে আমাদের আমি বুঝবো যে এটা থোরাসিক 4-এ। থোরাসিক 4 হলে ভার্টিব্রা লেভেল কত হবে? থোরাসিক 2, 2 মাইনাস করতে হবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে তোমার 7 থেকে থোরাসিক 7 বা ডরসাল 7 থেকে তুমি যদি 9 এটা যদি চিন্তা করো, তাহলে তোমার 3 মাইনাস করতে হবে। যদি আমি 9-এর 8 নম্বর যদি চিন্তা করি, তাহলে আমাদের ভার্টিব্রা হবে 3 বিয়োগ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে তোমার হবে 9 হলে 3 হলে 6 নম্বর ভার্টিব্রা, থোরাসিক 6-এ হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা গেল 9। হ্যাঁ, তারপরে আমাদের এরপরে 10-11 হবে তোমার ভার্টিব্রা লেভেল হবে তোমার থোরাসিক 10। তারপরে 11-12 হবে থোরাসিক 11। আর হচ্ছে তোমার থোরাসিক 12 হবে ফার্স্ট লাম্বার ভার্টিব্রা, ফার্স্ট সেগমেন্ট আর কি, আর লাম্বারটা। এরপরে স্যাক্রাল কক্সিসটা থাকবে তোমার তোমার হবে যে থোরাসিক লাম্বার, ফার্স্ট লাম্বার ভার্টিব্রাতে দিয়ে শেষ হবে। লোয়ার বর্ডার হবে ফার্স্ট লাম্বার ভার্টিব্রাতে দিয়ে তোমার শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইভাবে তোমাদের এটা মনে রাখতে হবে কিন্তু এই মানে ভার্টিব্রার সাথে সেগমেন্টের লেভেল অথবা সেগমেন্ট যেভাবেই পারো হিসাব করে মনে রাখতে হবে। হ্যাঁ, ভার্টিব্রার সাথে মনে রাখতে পারো, ভার্টিব্রা হিসাব করে। তাহলে ভার্টিব্রা হলে অ্যাড করতে হবে, ভার্টিব্রার লেভেল ভার্টিব্রা মনে করলে তাহলে সেগমেন্ট কত হবে। তাহলে আপার সার্ভাইকেল হলে তোমার অ্যাড করতে হবে 1, thoracic up to 6 পর্যন্ত আপার thoracic মানে thoracic 1 to 6 add 2। হ্যাঁ, তারপরে তোমার 7, 8, 9 add 3। ঠিক আছে? thoracic 10 হচ্ছে লাম্বার তোমার ইয়ে হবে 10। তারপরে তোমার ডরসাল 10। আর তারপরে হবে তোমার thoracic 11 থাকবে তোমার লাম্বার thoracic 12 এবং এটা থাকবে, এবং thoracic 12-এ থাকবে তোমার লাম্বার সেগমেন্ট, ফার্স্ট লাম্বার বা সেকেন্ড লাম্বার এরকম থাকবে, এবং লাস্টে থাকবে তোমার কক্সিস মানে স্যাক্রাল কক্সিস। আচ্ছা, এখানে হচ্ছে কজ অফ সিভিয়ার হেডেক, একটা প্রশ্ন করছে কজ অফ সিভিয়ার হেডেক। সুন্দর প্রশ্ন এটা, এটা মাঝে মাঝে পরীক্ষা দেওয়া হয়। তাহলে সিভিয়ার হেডেক, সাডেন সিভিয়ার হেডেক যদি আমরা বলি এবং ফার্স্ট হেডেক যদি বলি, প্রথমেই আমাদের আসবে সাবারাকনয়েড হেমোরেজ। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, সাডেন সিভিয়ার থান্ডারক্ল্যাপ হেডেক যদি প্রথমেই আমরা বলি, তাহলে আমাদের প্রথম কথা আসবে যে ইয়ে হতে পারে। বাট যদি ইপিসোডিক হেডেক হয়, ইপিসোডিক সিভিয়ার হেডেক, এটা কিন্তু মাইগ্রেন একটা আসবে। হ্যাঁ, মাইগ্রেন, ইপিসোডিক সিভিয়ার হেডেক মাইগ্রেন একটা হতে পারে। হ্যাঁ, তারপরে আর কিছু কিছু কজ আছে, যেমন তোমার পিটুইটারি অ্যাপোপ্লেক্সিতে সিভিয়ার হেডেক হয়। এটা হেমোরেজিক স্ট্রোক যদি হয়, লার্জ হেমোটোমা হয়, তাহলে সিভিয়ার হেডেক হতে পারে। ঠিক আছে? মেনিনজাইটিসেও এরকম সিভিয়ার হেডেক হতে পারে। হ্যাঁ, কিন্তু সাডেন হলে আমাদের যেগুলো আসবে, সাডেন যদি হয় সাধারণ হেমোরেজ, পিটুইটারি অ্যাপোপ্লেক্সি, সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস, এখানেও সাডেন হেডেক হয়, সাডেন সিভিয়ার হেডেক, সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস, সাডেন সিভিয়ার হেডেক। হ্যাঁ, তারপর সাবারাকনয়েড হেমোরেজ, পিটুইটারি অ্যাপোপ্লেক্সি, এটা যদি প্রথমবার ফার্স্ট হেডেক হয়, ফার্স্ট হেডেক এবং সাডেন সিভিয়ার হেডেক, তাহলে আমার মনে হয় এই কয়টা আমাদের মাথায়, চারটা অন্তত ডিডি বলতেই হবে। এক নম্বর হচ্ছে সাবারাকনয়েড হেমোরেজ, 2 নম্বর হচ্ছে যে পিটুইটারি অ্যাপোপ্লেক্সি, 3 নম্বর হচ্ছে যে সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস, আর 4 নম্বর ম্যাসিভ হেমোরেজিক স্ট্রোক, লার্জ হেমোরেজিক স্ট্রোক। আচ্ছা, এখানে আছে প্রি সেন্ট্রাল জাইরাসে স্ট্রোক করলে কি প্রেজেন্টেশন হবে। প্রি সেন্ট্রাল জাইরাস আমরা জানি প্রাইমারি মোটর এরিয়া, প্রি সেন্ট্রাল জাইরাসে স্ট্রোক করলে তাহলে মোটর উইকনেস ডেভেলপ করবে, সেন্সরি ইনট্যাক্ট থাকবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? বাট ডেন্স হেমিপ্লেজিয়া কিন্তু প্রি সেন্ট্রাল জাইরাস তো অনেক লম্বা, তার মিডিয়াল সারফেস আছে, সুপিরিয়র ল্যাটারাল সারফেস আছে, বিশাল বড় জায়গা। হ্যাঁ, অত বড় জায়গায় তো আসলে কোনো আর্টারি সাপ্লাই দেয় না। যেমন মিডিয়াল সারফেসে সাপ্লাই দেয় তোমার ইন্টেরসেরিব্রাল আর্টারি, সুপিরিয়র ল্যাটারাল সারফেসে সাপ্লাই দেয় তোমার তোমার মিডিল সেরিব্রাল আর্টারি। আবার একটা ব্রাঞ্চে দেখা গেল যে মিডিল সেরিব্রাল আর্টারি তো টোটাল ব্রাঞ্চ স্ট্রোক খুব কম, আনকমন। সাধারণত ব্রাঞ্চ আর্টারি বেশি স্ট্রোক করে, একটা ব্রাঞ্চ। সো ডেন্স হেমিপ্লেজিয়া কিন্তু
সাধারণত হয় ইন্টারনাল ক্যাপসুলে স্টক করলে। ইন্টারনাল ক্যাপসুলেশন হলে কারণ সব ফাইবারগুলো সব এসে ইন্টারনাল ক্যাপসুলে কিন্তু কম্প্যাক্ট অবস্থায় থাকে কর্টিকোস্টামাল ট্র্যাক্ট। এই জন্য ইন্টারনাল ক্যাপসুলে স্টক করলে কিন্তু ডেন্স হেমোফিলিয়া দেওয়া হয়। বাট প্রিসেন্টাল জাইরাসে স্টক করলে অবশ্যই তার মোটর উইকনেস হবে, হেমিপ্লেজিয়া হবে। যদি রাইট প্রিসেন্টাল জাইরাস হয় তাহলে লেফট হেমিপ্লেজিয়া হবে, যদি লেফট প্রিসেন্টাল জাইরাস হয় তাহলে রাইট হেমিপ্লেজিয়া হবে। বাট ডেন্স হেমিপ্লেজিয়া ইজ কমন ইন দ্য stroke in the internal capsule rather than the placental gyrus. দেখা গেল যে যদি তোমার প্রিসেন্টাল জাইরাস মিডল সেরিব্রাল আর্টারি স্ট্রোক হয় তাহলে কিন্তু তোমার প্রিসেন্টাল জাইরাস ইনভলভমেন্ট হলে হবে কি, তাহলে আপার লিম্ব ইনভলভমেন্ট হবে। কারণ লোয়ার লিম্বে আমরা জানি মিডিয়াল সারফেসে হোমানকুলাস যদি চিন্তা করো, হোমানকুলাসটা মিডিয়াল সারফেসে থাকে, তাই না? মিডিয়াল সারফেসে থাকলে তোমার মিডিয়াল সারফেসে তোমার এটা ইয়ে করবে, মিডিয়াল সারফেসে তোমার ইয়ে হবে। আচ্ছা, মানে মিডিয়াল সারফেসে লোয়ার লিম্ব এরিয়া থাকে, লেগ এরিয়া থাকে, তাহলে এন্টিরিয়র সেরিব্রাল আর্টারি তো দুইটা এন্টিরিয়র সেরিব্রাল আর্টারি আর মিডল সেরিব্রাল আর্টারি স্টক করতে পারে, সেটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। কারণ আমরা জানি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দুইটাই ব্রাঞ্চ, যদি ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে অক্লুশন হয় তাহলে তোমার দুইটা নিয়ে প্রেজেন্ট করতে পারবে। হ্যাঁ, তাহলে তোমার এইটা হচ্ছে কথা। তাহলে দেখা গেল যে আপার লিম্ব ইনভলভমেন্ট হবে বেশি, লোয়ার লিম্ব ইনভলভমেন্ট হবে না যদি তোমার মিডল সেরিব্রাল আর্টারি স্টক হয়। আবার যদি এন্টিরিয়র সেরিব্রাল আর্টারি স্টক হয় তাহলে লোয়ার লিম্ব ইনভলভমেন্ট মোর হবে, আপার লিম্ব ইনভলভমেন্ট লেস বা হবে না, এরকম প্রেজেন্টেশন হবে যদি সেরিব্রাল কর্টেক্স ইনভলভমেন্ট হয়। বাট ইন্টারনাল ক্যাপসুলে স্টক করলে তোমার ডেন্স হেমিপ্লেজিয়া। আচ্ছা, ফাংশন অফ প্রিসেন্টাল জাইরাস। প্রিসেন্টাল জাইরাসের ফাংশন আমার মনে হয় এটা এখনই বলা হলো যে মোটর কন্ট্রোল দা মোটর পার্ট অফ দ্য অপোজিট সাইড অফ দ্য বডি। প্রিসেন্টাল জাইরাস কন্ট্রোল দা মোটর ফাংশন অফ দ্য অপোজিট সাইড অফ দ্য বডি, এটাই হচ্ছে প্রিসেন্টাল জাইরাস। আচ্ছা আচ্ছা, আরো তো প্রশ্ন আছে আমার মনে হয়। নেক্সট ক্লাসটা আমরা আজকে প্রায় 9:30 বাজে, এরপরে আর নেক্সট ক্লাস আলোচনা করি, কি বলো? বাকি ক্লাসে আমরা বাকি প্রশ্নগুলো করবো করে যতটুকু পারা যায়। আজকে তাহলে শেষ করে দেই।